নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের অপেক্ষা। আজ তার তৃতীয় পর্ব। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশে ভুরু কুঁচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভুরু মসৃণ হবে। যে টেলিফোন করেছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন থেকে মনে হয় 9-10-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিকমতো আসছে না, আবার বলার ইচ্ছাও আছে। মিতুর ধারণা 4-5 জনের একটা দল আছে। কুৎসিত কথা একজন বলে, অন্যেরা হাতে মুখ চাপা দিয়ে খিক খিক করে হাসে। যেমন একজন বলল, আচ্ছা আপা, আপনার বুকের সাইজ কত? ব্রার নাম্বার কত? 34 না 36? চারদিকে শুরু হলো খিক খিক হাসি। এই জাতীয় একটা বাক্যেই সারাদিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মিতু প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না। আজ যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরেই আছে। কিছুক্ষণ বিরতি নেয়, আবার করে। মিতু শেষটায় চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটা মেয়ে বলল, এটা কি ইমন ভাইয়াদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কে? আমি ইমনের বড় বোন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছিও আছে কিনা। তোমার নাম কি? নবনী। নবনী বললেই সে তোমাকে চিনবে? জি। আচ্ছা, তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকল। ইমন পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা জানালা বন্ধ করে তুই পড়িস কিভাবে? অন্ধকারে চোখের 12টা বাজবে। ইমন কিছু বলল না। প্রশ্ন না করলে সে জবাব দেয় না। এখনও তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমনের চা খাবার কোনো ইচ্ছা নেই, তবুও সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইমন লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমনকে 1 কাপ দিয়ে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে। মিতুর সেই গল্পগুলি খুব মজার হয়। চা খেতে ইচ্ছা না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমন চা খেতে চায়। মিতু আবার এসে টেলিফোন ধরল। হ্যালো নবনী। জি আপা। ইমন তো বাসায় নেই, মনে হয় সেলুনে চুল কাটাতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা, বলতে পারেন। আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবুও সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করার দরকার নেই। ওকে তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বারটা দিতে পারো। ও যদি আগের নাম্বারটা ভুলে গিয়ে থাকে আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরও টেলিফোনে কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমার ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই রূপবতী। একমাত্র রূপবতীদেরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা, আমি খুব রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, এবার এসএসসি দিব। ইমনের সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান। ও আচ্ছা, ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো? স্যার ডাকতে ভালো লাগে না, এই জন্যই ভাইয়া ডাকি। আপা, টেলিফোন নাম্বারটা লিখে রাখুন। আমার এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে, মা আসবে। আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা মার খুব অপছন্দ। নবনী টেলিফোন নাম্বারটা বলল। মিতু লিখে রাখল না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে। পড়াশোনা তেমন মনে থাকে না। মিতুর ধারণা টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকল। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না।
মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না। মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সবসময় মনে হয় এই মেয়েটার সামনে যেই দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে যায়। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনে সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব? হুম। তুই কি প্রাইভেট টিউশনি করিস নাকি? হুম। কাউকে তো কিছু বলিসনি? বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে। কত টাকা দেয়? 1,000 টাকা। মাত্র? 1,000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো ব্রিলিয়ান্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস, ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল, এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলা নিচু করে বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখছে ভালো। পুতুল পুতুল চেহারা? পুতুল পুতুল চেহারা কিনা আমি জানি না, কোন চেহারাকে পুতুল চেহারা বলে? আমার দিকে দেখ, আমার চেহারা পুতুল পুতুল না। আমার মধ্যে কোনো মায়া নেই, আমি হচ্ছি কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যিই কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতুর চেহারার এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন। নবনী নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটাই কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? ইমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য কি মিতু রাগ করেছে? তাও তো না। গোপন করে ইমনের স্বভাব, কোনো কিছুই সে বলে না। তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে কি তোর টিউশনি আছে? না। আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি। আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বিয়ের গিফট কিনব। আজকে তো যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজ বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব, ওর সঙ্গে কথা হয়ে আছে। আজ না গিয়ে কাল যাবি? তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদবদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে, আমি ওই কম্পিউটারে ল্যাবের কাজগুলো দেখি। আরেকদিন দেখবি, একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তোর যেতে হবে না। ঘর থেকে বের হবার সময় সে এত দ্রুত বের হলো যে বাড়ি খেয়ে মাথা ফুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হলো। সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসল। বই সে ঠিক মন বসাতে পারল না। এই বইয়ের ফাঁকে একটা রেজিস্ট্রির চিঠি লুকানো আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতের লেখা অপরিচিত, চিঠির ভাষা অশালীন, কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক মিতু, এই ব্যাপারে সে 100% নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় এমন কুঁজো হয়ে হাঁটো কেন? এই লাইনটাই বলে দিচ্ছে চিঠিটি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই, তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হ্যান্ডসব্যাগ অফ নটরডাম। মিতুর উদ্দেশ্য যদি হয় মজা করা, তাহলে সেই লাইনটি লিখে নিজেকে স্পষ্ট করে তুলল কেন? নাকি মিতু চাচ্ছে চিঠি পড়ে সে যেন পত্রলেখক কে তা ধরতে পারে? মাঝে মাঝে ইমনের মনে হয় এই ব্যাপার নিয়ে সে মিতুর সঙ্গে কথা বলে। তারপর মনে হয়, কথা বলে কি হবে? ইমন বইয়ের ভাঁজ থেকে আবার চিঠিটা বের করল। রুল টানা কাগজে মজার একটা চিঠি। আচ্ছা, এমন কি হতে পারে যে এটা তাকে খুব চিন্তাভাবনা করে লেখা মিতুর প্রথম প্রেমপত্র? এর একটা জবাব পাঠিয়ে দিলে কেমন হয়? রেজিস্ট্রি করা জবাব। সম্বোধন হবে, আমার প্রাণ পাখি বুলবুলি। চিঠিটা হবে অবিকল আগের চিঠির কপি। আগের চিঠিতে যেখানে জান লেখা, সেখানে সে লিখবে জানের স্ত্রীলিঙ্গ, জানি। শুধু চিঠির শেষে নামের জায়গায় লিখবে ইতি, হ্যান্ডসব্যাগ অফ নটরডাম। ছি, সে এসব কি ভাবছে? ইমন বইয়ে মন দেবার চেষ্টা করল। মন বসছে না। মিতুর সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। এই ইচ্ছাটা তার প্রায়ই হয়। মাঝে মাঝে এত প্রবল হয় যে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কয়েকবার সে স্বপ্নে মিতুকে দেখেছে। মানসিকভাবে সে নিশ্চয়ই অসুস্থ, নয়তো এমন স্বপ্ন দেখত না। একটা স্বপ্ন ছিল ভয়াবহ। সে খাটে বসে বই পড়ছে। অনেক রাত। মিতু ঘরে ঢুকে বলল, এই শোনো, চোখ বন্ধ করো। ইমন বলল, কেন? মিতু বলল, কেন মানে? আমি ঘুমাবো না?
ঘুমালে চোখ বন্ধ করতে হবে কেন? আমি কি শাড়ি পরে ঘুমোতে যাব নাকি নাইটি পরে ঘুমাবো? ইমন চোখ বন্ধ করলো, এর মধ্যেও পিটপিট করে তাকালো। সত্যিই মিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বলল, ঘুমোতে এসো, এত বেশি পড়াশোনা করার দরকার নেই, শেষে আইনস্টাইন হয়ে যাবে। ইমন স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে মিতু তাকে তুই তুই করে বলছে না। মিতু তার স্ত্রী, স্ত্রীরা স্বামীকে তুই করে বলে না। স্বপ্নটা দেখার পর প্রায় 1 সপ্তাহ ইমন মিতুর দিকে চোখ তুলে তাকাতে পারেনি। তার কাছে মনে হয়েছে মিতুর চোখে চোখ পড়লেই মিতু সব কিছু বুঝে যাবে। একদিন মিতু নিজেই বলল, এই শোন, তুই আমাকে দেখলেই আমার পাশ কাটিয়ে চলে যাস কেন? তোর সমস্যাটা কি? আমাকে তুই ভয় পাস নাকি? ভয় পাবো কেন? ভয় কেন পাবি সেটা আমি জানি না। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় হয় তুই আমাকে ভয় পাস, আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস। প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে। তুই কি প্রেম বিশারদও হয়েছিস নাকি? আমি সর্ববিদ্যা বিশারদ, আমার মাছির মতো 30,000 চোখ। ইমন বলল, চোখ বেশি থাকারও সমস্যা আছে। চোখ যত বেশি ভীষণ তত পুর। প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না। প্রকৃতি যাকে দেবার উজাড় করেই দেয়, যাকে না দেবার তাকে কিছুই দেয় না। এই জন্য একজন হয় রবীন্দ্রনাথ, একজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মুকাদ্দেস। মিতুর মন সচরাচর খারাপ হয় না, আর খারাপ হলেও তা বোঝা যায় না। আজ মিতুর মন বেশ খারাপ। ইমনের ঘর থেকে বের হয়ে সে প্রথমে ছাদে গেল। বেশিক্ষণ থাকলো না, প্রায় সঙ্গে সঙ্গেই নেমে এলো। তার মন খারাপ কিনা তা বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা। যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত, তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ। মার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাওয়ার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন, মিতু, শুনে যা। তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন। আজ রাতে তিনি থাকবেন, নানান বিষয়ে গণা গুনবেন। বর্তমানে তিনি ফাতেমার ঘরে আছেন। ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্মবোন পাতিয়েছেন। মিতু মার ঘরে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি দিয়ে বললেন, আম্মাজির মুখ মলিন কেন? মিতু পীর সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মার দিকে তাকিয়ে বলল, মা, ডাকছ কেন? ফাতেমা ঝলমলে গলায় বললেন, পীর সাহেবকে দিয়ে তোর বিয়ের গণাটা গনিয়ে নে। কোথায় বিয়ে হবে, কবে হবে, সব বলে দেবেন। মিতু বলল, আমার কোথায় বিয়ে হবে, কবে হবে আমি জানি, পীর সাহেবকে গুনে বের করতে হবে না। পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন, খিকখিক করে হাসছেন। পীর সাহেবের বয়স 40-এর মতো, দাড়ি গোঁফ নেই, শার্ট প্যান্ট পরেন, মজার মজার কথা বলেন। তার ভবিষ্যৎগণের পদ্ধতিটাও একটু ভিন্ন। এক টুকরা সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন, তারপর সুনামগঞ্জের ভাষায় হাসিমুখে বলেন, দরখাস্ত পেশ করেন। অর্থাৎ কি জানতে চান বলুন। যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করেন। সাদা কাগজে আরও কিছু আঁকিবুকি কাটেন, তারপর বলেন, বিসমিল্লা বলে আঙুল ফেলেন। তারপর বিসমিল্লা বলে আঁকিবুকি কাগজে আঙুল ফেলতে হয়। আঙুল ফেলা মাত্র পীর সাহেব হড়বড় করে প্রশ্নের জবাব দিতে থাকেন। মিতুর ধারণা এই মানুষ পীর ফকির কিছু না, অতি ধুরন্ধর। মানুষের প্রশ্ন থেকেই জবাবটা কি হলে ভালো হয় সেটা আজ করে নেয়, সেই দিকেই সে অগ্রসর হয়। মিতুর ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে। এই মুহূর্তে পীর সাহেব ফাতেমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ফাতেমা বললেন, ভাই, আমার ছেলে দুটো সম্পর্কে বলেন। একজনের নাম শোভন, একজনের নাম টোকন। পীর সাহেব বললেন, বোন, দরখাস্ত পেশ করেন, হাইকোর্টে দরখাস্ত দেন। ফাতেমা বললেন, ওরা কেমন আছে? পীর সাহেব বললেন, ভালো আছে, খুব ভালো আছে। ফাতেমা বললেন, কোনো বিপদে পড়বে না তো? প্রশ্ন থেকে পীর সাহেব বিপদের আঁচ পেলেন। তিনি হাসিমুখে বললেন, বিপদের মধ্যেই তো আছে, নতুন কইরা পড়ব কি? ফাতেমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন। বিপদ থেকে উদ্ধারের পথ কি? পীর সাহেব কাগজে আঁকিবুকি কাটতে লাগলেন। ফাতেমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোঁয়ালেন। প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হলো, যেন জবাবটা পাচ্ছেন। মাথার মধ্যে চাপ পড়তেছে গো বোন, চা খাবো, চা খাওয়ানোর পর আরেকবার চেষ্টা করে দেখব। এই বাড়িতে পাগলা পীর সাহেব এলে সবচেয়ে উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা। সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে। পীর সাহেবকে ডাকে পীর মামা। আজ সুপ্রভার দেখা পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না।
স্কুল থেকে ফিরে সে ভাত খায়। ভাত খেতে পারেনি, খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে, কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা জানে না। দোয়া ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। দোয়া ইউনুস সে ক্রমাগত পড়ে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না। স্কুলে সে তার গলার চেইনটা হারিয়ে ফেলেছে। এক ভরি সোনার চেইন সুরাইয়া তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না পরে স্কুলে যাওয়া এমনিতেই নিষেধ। আজ ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেই উপলক্ষে কিছু সাজগোজ করার অনুমতি ছিল। এই অনুমতি কাল হয়েছে। চেইন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর। স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করেছিল সেখানে খোঁজা যেত। সুপ্রভা দোয়া পড়েই যাচ্ছে। দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কিভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছে না। হঠাৎ দেখা যাবে হারানো চেইন তার গলায় দুলছে, নাকি হঠাৎ স্কুলের দারোয়ান চাচা বাসায় উপস্থিত হয়ে বলবে, আপামনি আপনার চেইন পাওয়া গেছে। সমস্যা হচ্ছে স্কুলের দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না। জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভা সিঁড়ির ঘরের অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি কাছে এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, কাঁদছিস কেন? সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার বড় মামাকে জড়িয়ে ধরল। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কান্না বন্ধ করে সমস্যাটা বল। মা বকা দিয়েছে? না। তাহলে হয়েছেটা কি? সুপ্রভা ফোপাতে ফোপাতে তার সমস্যার কথা বলল। জামিলুর রহমান বললেন, কাপড় বদলে চল আমার সঙ্গে। কোথায় যাব? চল দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। কেঁদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস, কান্না বন্ধ কর। জামিলুর রহমানের মতো কৃপণ মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগেই চেনের মতো দেখতে একটা চেন কিনে দিলেন। সুপ্রভা বলল, মামা এটা তো বেশি চকচক করছে, মা যদি বুঝে ফেলে? বুঝবে না, তোর মা খুঁটিয়ে আজকাল কিছুই দেখে না। মামা একটা কাজ করলে কেমন হয়, চেনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি, মার সামনে ধুই, মা বুঝবে যে ধোয়ার জন্য পরিষ্কার করা হয়েছে। বুদ্ধিটা খারাপ না। মামা কোক খাবো। কোক ফোক না, আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট। কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন। কোক খেতে খেতে সুপ্রভা ফিরছে, হড়বড় করে অনবরত কথা বলছে। বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের। জামিলুর রহমান সাহেব 10টার আগেই অফিসে চলে আসেন। অফিসের কর্মচারীদের 10টার সময় আসার কথা, ওরা তা করে কিনা সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক 10টার আগেই চলে আসেন। কর্মচারীদের এই বোঝটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না। সবাই সবার ইচ্ছামতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11টায়। এসেই চায়ের অর্ডার, যেন অফিসে এসেছে চা খেতে। 12টা বাজতেই অফিসের পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙ্গারা আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লা রেস্টুরেন্টের সিঙ্গারা ভাজা হয়। শামসু মিয়া গরম গরম সিঙ্গারা নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙ্গারা তার নিজে টাকায় কিনে এনে খায়। কিছুদিন হলো জেনেছেন ঘটনা তা না। খরচ যায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয়বাবু সিঙ্গারার দাম অফিস খরচে ঢুকিয়ে দিচ্ছেন। অফিসের হিসাবপত্র জামিলুর রহমান সাহেব খুব খুঁটিয়ে দেখেন না। হিসাবপত্র ঠিক থাকলেই হলো। তিনি দেখেন ব্যাংকে টাকা জমার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয়বাবু যখন বলেন, স্যার প্যাটি ক্যাশে টাকা নাই, তখন চোখে চশমা দিয়ে প্যাটি ক্যাশের বইয়ে চোখ বুলিয়ে যান। তার প্রায়ই মনে হয় মাসে 9,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না হলেও তার চলত। হিসাব নিকাশ যা আছে নিজেই করতে পারতেন। যোগ বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ এমন কিছু জটিল অঙ্ক না। তার জন্য মাইনে দিয়ে ক্যাশিয়ার পোষার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন সবই বাহুল্য। লাভের গুড় এরেই চেটেপুটে খেয়ে ফেলছে। শুধু গুড় খেয়েই তৃপ্ত না, বেলা 12টার সময় বিসমিল্লা রেস্টুরেন্টের সিঙ্গারাও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমান সাহেবের বেশ দেরি হলো। পাগলায় ইটের ভাটা দেওয়ার একটা পরিকল্পনা আছে তার। ঢাকা শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলা বাড়ি আছে সব ভেঙে রাতারাতি সেখানে 10তলা 12তলা অ্যাপার্টমেন্ট হাউস হচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে। ইটের ভাটিগুলি ইট সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না। ব্যবসার এই লাইনটা ধরা দরকার। এসব ব্যাপারে কারোর সঙ্গে যে পরামর্শ করবেন তার সেই উপায় নেই। বুদ্ধিদাতা কাছের মানুষ তার কেউই নেই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনোই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাবার সময় স্বামীর সঙ্গে যেসব গল্প করেন তার বেশিরভাগই রোগ ব্যাধি সম্পর্কে। শরীর ম্যাজম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখে ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করে চশমা নিতে হবে, এইসব। জামিলুর রহমান শুনে যান।
হো হা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েন। ছেলে মেয়ে কারোর সঙ্গেই তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনি ছিলেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত, বাচ্চারা সবাই ঘুমিয়ে। তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চারা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে। তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে, কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্য। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু 1 কাপ চা নিয়ে এসে বলল, বাবা, তোমার চা। তিনি বিস্মিত হয়ে বললেন, চা চাইনি তো। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা করতে লাগলো, যেন মিতুর এই হঠাৎ মমতা গ্রহণ করার যোগ্যতা তার নেই। তিনি একটা অন্যায় করছেন। চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার। কিভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে এই জাতীয় কথা বলা যায়। কথাগুলো গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলো বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন, ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর সময় এখন হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে। বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্য পরিবারের মানুষদের আশেপাশে দরকার। তাছাড়া তিনি তার এক জীবনে কি করলেন না করলেন তাও তাদের জানা দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন। এরা কেউ জানতেও পারবে না তার কত টাকা কোথায় খাচ্ছে, কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টের সৃষ্টি কোনো মতো একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে 3 তলা একটা বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদে রেলিং হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসায় আয় যা হচ্ছে তা দিয়ে অফিস খরচ চালাতেই তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়েছেন। লসের উপর লস যাচ্ছে। ফাতেমা একবার বলেছিলেন, গাড়ি নাকি খুব সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা দিলেই নাকি একটা রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়। তিনি কিছু বলেননি, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতেমা এরপর আর গাড়ির প্রসঙ্গে কোনো কথা বলেননি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছা করছে, নিজের জন্য না, বাড়ির জন্য। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলেমেয়েদের মুখের ভাব কী হয় তা দেখার ইচ্ছা। এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা, ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন। সেই বেতনে তার চলবে না। সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরনো চাকা লাগিয়ে রাখবে। তার ছেড়ে রেখে বলবে গাড়ি নষ্ট, গ্যারেজে নিতে হবে। সেই গ্যারেজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে 50-50 স্যার। 1000 টাকা কাজ করলে ড্রাইভার পেয়ে যাবে 500। কি দরকার? ঢাকা শহর হচ্ছে রিকশার শহর। এক একটা শহরের সঙ্গে এক এক জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিকশা। তিনি নিজে রিকশায় চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছোটাছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দৌড় যখন শুরু হয় তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাটির ব্যাপারে এক দালালের সঙ্গে কথা বলার জন্য তিনি গোপীবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজেবাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান খুব ভালো করে জানেন দালালদের ক্ষমতা কী পরিমাণ হতে পারে। একজন ভালো দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মুখলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, 2 চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করল তাচ্ছিল্যের ভঙ্গিতে। জামিলুর রহমান সেই তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছুই নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ। কোনোটা বেশি সিদ্ধ, কোনোটা অল্প সিদ্ধ। ইটের ভাটির ব্যবসা আগে কখনো করেছেন? না। নতুন নামবেন? জি। মুখলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো। কোমরের লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিয়ে দিল। চোখ বন্ধ করে পান চিবোতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। 1 সপ্তাহের নোটিসে 1.5 কোটি টাকা ক্যাশ বের করতে পারবেন? জামিলুর রহমান শীতল গলায় বললেন, পারব। আমার খোঁজ আপনি কার কাছে পাইছেন?
কার কাছে খোঁজ পেয়েছি সেটা জানা কি আপনার দরকার? না, দরকার নাই। আপনি 15 দিন পরে আবার এসেন। এই 15 দিন আমি খোঁজ খবর করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মুখলেসও তার সঙ্গে ঘর থেকে বের হলো। জামিলুর রহমানকে রিকশা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেন নাই? আমার গাড়ি নেই, আমি রিকশায় চলাফেরা করি। মুখলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনার দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়ে যান। 15 দিন পর আমি নিজেই আসব, তখন ঠিকানা দেব। জি আচ্ছা। মুখলেসের কাছ থেকে আসতে গিয়েই তার অফিসে দেরি হলো। তিনি অফিসে পৌঁছালেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো কোনো একটা ঝামেলা হয়েছে। সবার মুখ থমথমে। অফিসের পিয়ন দৌড়ে তার ঘর খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, পিরিচ দিয়ে ঢাকা ঠান্ডা এক গ্লাস পানি টেবিলে রাখল। অফিসে পা দিয়েই তিনি ঠান্ডা এক গ্লাস পানি খান। পানির গ্লাস শেষ হলে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কী ব্যাপার? ক্যাশিয়ার সাহেব আপনারে বলবো। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি আগে তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছ থেকে শুনব। আমি কিছু জানি না স্যার। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমার চিঠি পোস্ট করতে বলেছিলেন। আমি গিয়েছি চিঠি পোস্ট করতে, তখন ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ছোট সাপ এসেছিল। ছোট সাপ মানে কি? শোভন? জি। তারপর? আপনি ক্যাশিয়ার সাহেব রেজিগান। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইল? যে। টাকা নিয়ে চলে গেছে? যে। কত টাকা? পেটে কেসে যত ছিল সবই নিছে। কত ছিল? মনে হয় 30,000। আজ একটা পেমেন্ট দেওয়ানোর কথা, চেক ক্যাশ করাইছে। শোভন একা এসেছিল? যে না, টোকন ভাইয়াও ছিল, গাড়িতে বসেছিল, নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন সেফ খুলে টাকা দিয়ে দিয়েছে? উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব ওনারে দিতে বলেছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পেয়েছেন। ভয় পেয়েছে কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরে আসতে বলি। কাউকে আসতে বলতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার, চা বানায় দেব? না, দরজা লাগিয়ে যাও। শামসু দরজা লাগিয়ে ভীতমুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে না তো? না, তা না। এরকম তার আগেও কয়েকবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দেবেন? পুলিশকে বলবেন আমার 2 ছেলে এসে ডাকাতি করেছে, আর্মড রোভারি, সঙ্গে পিস্তল ছিল। না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন, পারছেন না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টেপলেন। শামসু ঢুকল। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তারপর বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙ্গারার গন্ধ পেলেন। 12টা বেজে গেছে। অফিসে সিঙ্গারা চলে এসেছে। কি এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজে আজ একটা খেয়ে দেখবেন নাকি? ফাতেমার মেজাজ আজ খুব চড়ে গেছে। মেজাজ চড়ার মতো কোনো বড় ঘটনা ঘটেনি। মাঝে মাঝে অতি তুচ্ছ ব্যাপারে তার মাথায় রক্ত উঠে যায়। তিনি কি বলেন বা কি করেন নিজেই জানেন না। এখন তার চোখ রক্তবর্ণ, কথা জড়িয়ে যাচ্ছে। তিনি সুপ্রভার দিকে তর্জনী উঁচিয়ে বলছেন, তোর মাকে বল এক্ষুনি বাড়ি থেকে বের হতে, এক্ষুনি। অনেক দিন ফকির খাওয়ানো হয়েছে, আর না, হোটেলের ফ্রি খাওয়া ফ্রি থাকা যথেষ্ট হয়েছে। এখন পথে নামতে বল, গতর খাটিয়ে খেয়ে দেখুক কেমন লাগে। এইখানে থেমে গেলে হতো, কিন্তু তিনি এখানে থামলেন না। পথে নেমে কিভাবে জীবনযাপন করলে খেয়ে পড়ে বাঁচা যায় তা বলতে শুরু করলেন। ইঙ্গিত টিঙ্গিতের ধার ধারলেন না, ভয়াবহ কথা বলতে শুরু করলেন। মা মেয়ে ঠোঁটে লিপস্টিক মেখে চন্দ্রিমা উদ্যানে হাঁটবি, কাস্টমার চলে আসবে, কোলে করে নিয়ে যাবে, কোলে কোলে থাকবি, সুখে ভাড়া খাটবি। এইখানে তো কোলে করে কেউ রাখে না, পথে নামলেই কোল পাবি। সুপ্রভা ভয়ে এবং লজ্জায় থরথর করে কাঁপছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি মামিকে থামাও, তুমি দয়া করে মামিকে থামাও।
মামির কথা শুনে সে যতটা ভয় পাচ্ছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে মা এখন কি করবে এই ভেবে। ফাতেমার প্রতিটি শব্দ সুরাইয়ার কানে যাচ্ছে। সুরাইয়া খুব সহজ পাত্র না, চুপচাপ সব হজম করবে এই প্রশ্নই আসে না। সুপ্রভার ধারণা কিছুক্ষণের মধ্যেই তার মা বলবেন, সুপ্রভা, ইমনকে বল একটা বেবি ট্যাক্সি ডাকতে, আমরা চলে যাব। সুপ্রভা যদি বলে, মা কোথায় যাব, তিনি অবশ্যই বলবেন চন্দ্রিমা উদ্যানে, ভাড়া খাটব। এখন বাজে রাত 10টা, বড় মামাও বাসায় নেই। উপায়টা কি হবে? মিতু আপা আছেন, মার চিৎকার কথাবার্তা তিনি সব শুনছেন, কিন্তু কিছুই বলছেন না। সুপ্রভা দেখল মিতু আপা মগ ভর্তি চা নিয়ে ছাদে উঠে যাচ্ছে। এখন মা যদি সত্যি সত্যি বেবি ট্যাক্সি আনায় তাহলে কেউ থাকবে না মাকে থামিয়ে দুটা কথা বলার। সুপ্রভার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কাঁদছে না, ভয়ে। কাঁদলে বড় মামি আরও রেগে যেতে পারেন। যে ঘটনা থেকে এই অগ্নুৎপাত, সেই ঘটনা খুবই সামান্য। ফাতেমার গায়ে পানি এসে পা ফুলে গেছে। কাজের মেয়েকে বলেছেন 1 গামলা গরম পানি এনে দিতে। গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকবেন। সেই পানি আনতে অনেক দেরি হলো, কারণ সে সুরাইয়াকে দোতলায় ভাত দিতে গিয়েছিল। ফাতেমা বললেন, ভাত ঘরে দিয়ে আসতে হবে কেন, নিচে নেমে খেতে পারে না? কাজের মেয়ে বলল, আম্মা, আমি ছোট মুখে অত বড় কথা বলি কেমনে? ভাত চায় ভাত দিয়ে আসি, চা চায় চা দিয়ে আসি, ফ্রিজে ঠান্ডা পানি চায় ঠান্ডা পানি দিয়ে আসি। আমার কাম হয়েছে সিঁড়ি বাবা। আম্মা, আমারে ক্ষমা দেন, চাকরি অনেক করছি, আর না। ফাতেমার বারুদের বস্তায় আগুন লেগে গেল। প্রথমে গরম পানির গামলা লাথি মেরে উল্টে দিলেন, শুরু করলেন চিৎকার। দুর্ভাগ্যক্রমে সুপ্রভা তখন তার সামনে। সে সরে পড়তে চেয়েছিল। ফাতেমা কঠিন গলায় বললেন, খবরদার মেয়ে, নড়বি না, খবরদার বললাম। ফাতেমার চিৎকার থামার পর সুপ্রভা খুব সাবধানে দোতলায় উঠল, মার ঘরে উকি দিল। মা রাতের খাওয়া শেষ করেছেন, দেয়ালে হেলান দিয়ে খাটে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে চিৎকার চেঁচামেচি সবই কানে গেছে। তার চোখ মুখ অস্বাভাবিক শান্ত। এই অস্বাভাবিক শান্ত ভাবটা মারাত্মক। আজ খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা, রাতের খাওয়া খেয়েছিস? সুপ্রভা ভয়ে ভয়ে বলল, ইমন খেয়েছে? আমাকে একটু পান সুপারি এনে দে তো, পান খেতে ইচ্ছা করছে, চুন আলাদা করে আনবি। আচ্ছা। সুপ্রভা পান আনতে নিচে গেল। মার ব্যাপারটা এখনো কিছু বোঝা যাচ্ছে না। অতি স্বাভাবিক আচরণ করছেন, সেটাই অস্বাভাবিক। সুপ্রভার ভয় লাগছে। মিতু আপাকে ছাদ থেকে ডেকে নিয়ে আসতে ইচ্ছা করছে। মিতু আপা আশেপাশে থাকলেও একটা ভরসা। পিরিচে করে 2টা বানানো পান সুপ্রভা মার জন্য এনেছে। এক পাশে চুন, আরেক পাশে মৌরি, 2টা এলাচ, যেন পিরিচের দিকে তাকালেই মার মনটা ভালো হয়। সুপ্রভা। জি মা। ইমন কি করছে? পড়ছে। ওকে একটু ডাকতো, ওর সঙ্গে কথা আছে। আচ্ছা। তোর বড় মামা কি বাসায় আছে? জি না। ভাইজান কখন ফিরেন? 11টার মধ্যে সবসময় ফিরেন। এখন কটা বাজে? 10টা 10। তুই ইমনকে খবর দে। সুপ্রভা ভাইকে ডাকতে গেল। তাকে বলে দিতে হবে যে তার সম্পর্কে মাকে সে একটা মিথ্যা কথা বলেছে। সে বলেছে ভাইয়া ভাত খেয়েছে, আসলে তারা দুজনের কেউই ভাত খায়নি। ইমন পর্দা সরিয়ে মার ঘরে ঢুকল। শান্ত গলায় বলল, মা ডেকেছ? সুরাইয়া বলল, চেয়ারটায় বস। ইমন বসল। সুরাইয়া হতভম্ব হয়ে দেখলেন ইমনের বসার ভঙ্গি অবিকল তার বাবার মতো। শুধু যে বসার ভঙ্গি তাই না, তাকানোর ভঙ্গিও সেরকম। ওই তো, ভুরু কুঁচকে আছে, কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়েছে। এই বয়সেই কেমন গম্ভীর গম্ভীর ভাব। গলার স্বরটাও কি তার বাবার মতো? কখনো সেভাবে লক্ষ্য করা হয়নি। একদিন ইমনকে বলতে হবে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে। টেলিফোনের কথা শুনে বলতে পারবেন ইমনের গলার স্বর তার বাবার মতো কিনা। ইমন। জি। তোর মামি যেসব কথাবার্তা বলছিল শুনছিলি? ভুরু কুঁচকে আছিস কেন? ভুরু সোজা করে কথা বল। তোর মামির কথা শুনেছিস? শুনেছি। এরপরেও কি আমাদের এ বাড়িতে থাকা উচিত? হ্যাঁ, উচিত। সুরাইয়া বিস্মিত হয়ে বললেন, উচিত কেন? উচিত কারণ আমাদের যাবার কোনো জায়গা নেই। সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, যাবার জায়গা থাকতেই হবে। রাস্তায় থাকবো, রাস্তায় মানুষ বাস করে না?
পাগলের মতো কথা বললে তো হবে না মা। পাগলের মতো কথা? কোন কথাটা পাগলের মতো বললাম? বেশিরভাগ কথাই তুমি পাগলের মতো বলো। তোর ধারণা আমি পাগল? ইমন কিছু বলল না, চুপ করে রইল। সুরাইয়া চোখ মুখ লাল করে বললেন, খবরদার চুপ করে থাকবি না। তোর ধারণা আমি পাগল? বল, আমি পাগল? কিছুটা পাগলামি তোমার মধ্যে আছে। এত বড় কথা তুই বলতে পারলি? পাগল যদি হয়েই থাকি, কেন পাগল হয়েছি তুই জানিস না? কথার জবাব দে, চুপ করে থাকবি না। কথার জবাব দেবার কিছু নেই। কথার জবাব দেয়া মানে কথার পিঠে কথা বলা। আমি একটা কথা বলবো, তুমি তার উত্তরে 5টা কথা বলবে। আমি আবার বলবো, লাভ কি? লাভ কি মানে? তুই কি সবসময় লাভ লোকসান দেখে চলিস? তুই কি লাভ লোকসানের দোকান খুলেছিস? একজন আমাকে আর আমার মেয়েকে বেশ্যা বলবে, তারপরেও তার বাড়িতে আমি থাকবো? কোন যুক্তিতে থাকবো? যুক্তি একটাই, আমাদের যাবার জায়গা নেই। তাছাড়া মামি রেগে গিয়ে কি বলেছেন সেটা বড় কথা না। রেগে গেলে আমরা সবাই কুৎসিত সব কথা বলি। মামি যেমন বলেন, তুমিও বলো। আমি বলি? কখন বলেছি? কি বলেছি? কখন বলেছ, কি বলেছ সেসব তো মামি লিখে রাখেনি। তবে অনেকবারই অনেক কুৎসিত কথা বলেছ। যখন বলেছ তখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করেছে। ইচ্ছে করেছে যখন, তখন মরে গেলেই পারতিস। ছাদে উঠে ছাদ থেকে ঝাঁপ দিলেই পারতি। দিতে সাহস হয় না? মেনি বিড়াল হয়ে থাকতে ভালো লাগে? তুমি কুৎসিত কথা বলা শুরু করেছ মা। কথায় কথায় মা ডাকবি না। তোর মতো ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই না। তোর জ্ঞান বেশি হয়ে গেছে। তুই মহাজ্ঞানী হয়ে যাচ্ছিস। মহাজ্ঞানী পুত্রের আমার দরকার নেই। শোন মহাজ্ঞানী, আমি এই বাড়িতে থাকবো না। কোথায় যাবে? কোথায় যাব সেটাও জানার দরকার নেই। সুপ্রভাকে নিয়ে আমি এখন এই মুহূর্তে বিদায় হব। তোর মামি যদি আমার পায়ে এসেও পড়ে থাকে, তারপরেও থাকবো না। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তুই এখন আমার সামনে থেকে যা। দয়া করে একটা বেবি ট্যাক্সি এনে দে। আচ্ছা। ইমন মার ঘর থেকে বের হলো। সুরাইয়া কাঁদতে শুরু করলেন। তিনি শব্দ করে কাঁদছেন। তার হাত পা কাঁপছে। দরজার আড়াল থেকে সুপ্রভা দেখছে, কিন্তু মাকে শান্ত করার জন্য এগিয়ে আসছে না। তার শুধু মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা, সুপ্রভা। সুপ্রভা জবাব দিল না। সুরাইয়া বিছানা থেকে নামলেন, চটি পায়ে দিলেন, গায়ে একটা চাদর দিলেন। আর তখনই ইমন ঘরে ঢুকে বলল, মা, তোমার বেবি ট্যাক্সি এনেছি। তুমি যদি যেতে চাও যাও, আর যদি যেতে না চাও আমি বেবি ট্যাক্সি বিদায় করে দিব। মা, একটা কথা, তুমি কিন্তু একা যাবে, তোমার সঙ্গে সুপ্রভা যাবে না। সুরাইয়া অবাক হয়ে দেখলেন ইমন কঠিন গলায় কথা বলছে। ওই তো, সেদিন এতটুকু বাচ্চা ছিল, বিছানা ভিজিয়ে সেই ভেজা বিছানায় শুয়ে থাকত, একটু কাঁদত না, ঠান্ডা লেগে জ্বর বাঁধাতো। একবার একটা উড়ন্ত মাছি হাত বাড়িয়ে খপ করে ধরে মুখে পুরে দিল, কিছুতেই আর মুখ খোলে না। অনেক সাধ্য সাধনা করে মুখ খোলানো হলো। কি কাণ্ড! মুখ খুলতেই মাছি উড়ে বাইরে চলে গেল। আর মাছির শোকে ইমনের সে কি কান্না! সুরাইয়া একাই বেবি ট্যাক্সিতে উঠলেন। সুপ্রভা কাঁদো কাঁদো গলায় বলল, মা, একটা কথা শুনবে? সুরাইয়া তীব্র গলায় বললেন, খবরদার, কোনো কথা না, খবরদার। তিনি বেবি ট্যাক্সিওয়ালাকে বেবি ট্যাক্সি চালাতে বললেন। বেবি ট্যাক্সিওয়ালা বলল, কই যাবেন? তাই তো, তিনি কোথায় যাবেন? অনেক চেষ্টা করেও তিনি কোনো ঠিকানা মনে করতে পারলেন না। এমন কি কেউ আছে যার কাছে আজকে রাতটা কাটানো যায়? থাকার তো কথা। তার দুঃসম্পর্কের এক খালা, মিলি খালা, থাকেন যাত্রাবাড়িতে। মিলি খালার সঙ্গে একসময় ভালো যোগাযোগ ছিল। যাত্রাবাড়িতে তার বাসায় সুরাইয়া কয়েকবার গিয়েছে, কিন্তু এখন খুঁজে ঠিকানা বের করতে পারবে না। কলেজ জীবনের কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তারা এখন কে কোথায় আছে কিছু জানেন না। আগে যে বাড়িতে থাকতেন সে বাড়িতে গেলে কেমন হয়? বাড়িওয়ালার স্ত্রীকে যদি বলেন, আজকে রাতটা আমি আপনার বাড়িতে থাকব, তিনি নিশ্চয়ই তাকে বের করে দেবেন না। আগের বাড়ির ঠিকানা তিনি জানেন। বেবি ট্যাক্সিওয়ালা আবার বলল, কই যাবেন? তিনি বললেন, মালিবাগ। 30 টাকা ভাড়া পড়ব। 30 টাকাই দেব। তার সঙ্গে টাকা আছে, খুব বেশি না, তবে আছে, 700 টাকার মতো আছে। কিছু ভাঙতিও থাকার কথা। আগের বাড়িওয়ালার বাড়িতে না গিয়ে কোনো একটা হোটেলে কি উঠা যায় না? মাঝারি মানের কোনো হোটেল। খুবই কি অস্বাভাবিক হবে? একা মেয়ে দেখে হোটেলওয়ালা কি তাকে ঘর দেবে না? আচ্ছা, বেবি ট্যাক্সিওয়ালাকে যদি বলেন, ভাই শুনুন, আজকে রাতটা আমি আপনার ফ্যামিলির সঙ্গে কাটিয়ে দিতে চাই, সকালবেলা আমি জায়গা খুঁজে নেব।
তখন কি হবে? খুবই আশ্চর্যের ব্যাপার, দীর্ঘদিন তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি খুঁজে পেলেন না। গলিতে ঢোকার মুখে মদিনা কাবাব হাউস বলে একটা দোকান ছিল, সেটা নেই। গলিটাও অন্যরকম লাগছে। বেবি ট্যাক্সিওয়ালা বলল, খালাম্মা, বাড়ির নম্বর কত? তিনি বাড়ির নম্বর বলতে পারলেন না। বাড়িওয়ালার নামও মনে নেই। আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে। শ্রাবণ মাসের শুরু, রোজই বৃষ্টি হবার কথা। কয়েকদিন খরা গেল, আজ মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে আগে একটা আশ্রয়ে চলে যাওয়া উচিত। সেই আশ্রয়টা কি? বেবি ট্যাক্সিওয়ালা বিরক্ত মুখে বলল, খালাম্মা, আর কত ঘুরমু? সুরাইয়া বলল, কমলাপুর রেল স্টেশনে চলো। ওই দিকে বেবি যাইব না। পথের মাঝখানে আমি কোথায় নামবো? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুরাইয়ার মনে হলো তার জ্বর আসছে। জ্বর না এলে অল্প হাওয়াতেই এমন কেঁপে কেঁপে উঠতেন না। খালাম্মা, আমি কমলাপুর যাব না, ভাড়া মিটাইয়া দেন। সুরাইয়ার মনে হলো তিনি বিপদে পড়েছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিপদে পড়লেও তিনি অস্থির বোধ করছেন না, বরং ভালো লাগছে। খুব খারাপ সময়ের পরপরই খুব ভালো সময় আসে, এটা জগতের নিয়ম। বেবি ট্যাক্সিওয়ালা রাস্তার মাঝখানে তাকে নামিয়ে দেবে। তিনি বৃষ্টিতে ভিজতে থাকবেন। পথে পানি জমে যাবে, পানি ভেঙে তিনি এগোতে থাকবেন। কোনো খোলা ম্যানহোলে হোঁচট খেয়ে তিনি নোংরা পানিতে পড়ে যাবেন। তার হাত থেকে ছিটকে হ্যান্ডব্যাগটা পড়ে যাবে। তিনি তার সেই ব্যাগ খুঁজে পাবেন না। নোংরা কাদা পানিতে তার শরীর মাখামাখি হয়ে যাবে। তখন দেখবেন গুন্ডা টাইপের কিছু মানুষ দূর থেকে তাকে দেখছে। তাদের মধ্যে একজন পানিতে ছপছপ শব্দ তুলে এগিয়ে আসছে। এর চেয়ে খারাপ অবস্থা তো কিছু হতে পারে না। এরকম খারাপ অবস্থার পরই ভালো অবস্থা আসে। সেই ভালো অবস্থাটা কি? বৃষ্টি জোরে সোরে নেমেছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দেয়নি, বরং বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কমলাপুর রেল স্টেশনের দিকেই নিয়ে যাচ্ছে। তিনি কিছু জিজ্ঞাসা করলেন না। নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। বেবি ট্যাক্সি থেকে বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। শীত ভাবটা যদিও আরও প্রবল হয়েছে। আচ্ছা, আজ রাতে তার জীবনের বিষয়ে কোনো ঘটনা ঘটবে না তো? কমলাপুর রেল স্টেশনে নেমেই যদি দেখেন ইমনের বাবা ট্রেন থেকে নেমেছে, রিক্সা খুঁজছে, ঝড় বৃষ্টির রাত বলে রিক্সা পাচ্ছে না। তাদের বেবি ট্যাক্সি থামতে দেখেই মানুষটা এগিয়ে এলো। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেবি ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলছে। ভাড়া যাবে। কোথায় যাবেন? মালিবাগ যাব। মালিবাগের কোনখানে? রেল ক্রসিং পার হয়ে গলিতে ঢুকতে হবে। গলির মোড়ে একটা কাবাবের দোকান আছে, মদিনা কাবাব হাউস। কাবাব হাউস পার হয়ে অল্প একটু গেলেই হবে। তখন পিছনের সিট থেকে সুরাইয়া বলবে, তোমার কি বাড়ির নাম্বার মনে আছে? বাড়ির নাম্বার কিংবা বাড়িওয়ালার নাম? মনে না থাকলে বাড়ি খুঁজে পাবে না। তখন মানুষটা দারুণ অবাক হয়ে বলবে, আরে সুরাইয়া, তুমি তুমি কোত্থেকে? সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলবেন, জানি না কোত্থেকে। মানুষটা বলবে, তুমি এরকম কেঁপে কেঁপে উঠছ কেন? জ্বর না তো? বলেই হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে আতকে উঠে বলবে, তোমার তো গায়ে অনেক জ্বর, শাড়িও ভিজিয়ে ফেলেছ। সুরাইয়া বলবে, এই শাড়িটা দেখে কি তুমি কিছু বলতে পারবে? কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে? কিছু মনে পড়ছে না তো? মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করি। তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তোমার জন্মদিন। কিছুই মনে পড়ছে না? আরও একটু চিন্তা করো। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা উপহার দিলাম। তুমি প্যাকেট খুলে দেখলে এই শাড়িটা। তুমি বিস্মিত হয়ে বললে, এটা আমার উপহার? শাড়ি? আমি বললাম, তুমি অবাক হয়ে তাকালে। তখন আমি বললাম, শাড়িটা তোমাকে দিলেও পরবো আমি, এবং এই শাড়ি পরে সুন্দর হয়ে তোমার সামনে উপস্থিত হব। কাজেই উপহারটা তোমার জন্যই হলো, তাই না? তুমি চেয়ে বললে, হ্যাঁ, অবশ্যই আমার জন্য। এই শাড়ি আমি বছরে শুধু একবারই পরি, তোমার জন্মদিনে, 15ই আগস্ট। আজ 15ই আগস্ট। মজার ব্যাপার কি জানো? আজ যে তোমার জন্মদিন, তোমার ছেলেমেয়েরা তা জানে না। আজকের মতো দিনে তাদের কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। এসে অবশ্য ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সুপ্রভা কাঁদছে। ইমন গম্ভীর মুখে বসে আছে। বোনকে সান্ত্বনা দিয়ে কোনো কথা বলছে না। কিছুক্ষণ আগে মিতু এসেছিল, সে কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেছে। সুপ্রভা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা এখন কোথায়? ইমন বলল, আমি কি করে বলবো কোথায়? তোমার দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে। খুঁজতে যাবে না? কোথায় খুঁজব? সুপ্রভা চোখ মুছছে।
ইমন বোনের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ কঠিন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। ভাইয়া, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে ঝড় বৃষ্টি তো হবেই। তোমার একটুও দুশ্চিন্তা লাগছে না? সুপ্রভা, শোন, মায়ের পাগলামি যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেউ মাকে কিছু বলছে না। মাকে বলা উচিত না? সেই বলাটাই বলেছি। মা আজ একটা ধাক্কার মতো খাবে, এতে তার লাভ হবে। ক্ষতিও তো হতে পারে। হ্যাঁ, ক্ষতিও হতে পারে। এই রিস্ক আমাদের নিতেই হবে। মা বাস করছে কল্পনার জগতে। মার জগতের সঙ্গে বাস্তবের জগতের কোনো মিল নেই। বাস্তব পৃথিবীটা কেমন তার দেখা উচিত। তুমি টিচারদের মতো করে কথা বলবে না তো ভাইয়া, আমার ভালো লাগছে না। তুমি এরকম শান্ত ভঙ্গিতে কিভাবে বসে আছো আমি সেটাই বুঝতে পারছি না। সত্যি তুমি মাকে খুঁজতে যাবে না? না, আমি বড় মামাকে নিয়ে মার খোঁজে যাব। বড় মামা সকালবেলা চিটাগং গিয়েছে, আজ রাতে ফিরবেন না। ও, সুপ্রভা শোন, তুই আমার সামনে বসে কাঁদবি না, দেখতে খারাপ লাগছে। সুপ্রভা উঠে চলে গেল। যে ভঙ্গিতে গেল তাতে মনে হলো এক্ষুনি সে একাই বাড়ি থেকে বের হয়ে যাবে। সে গেল দোতলার বারান্দায়, রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখে মুখে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিতে এবং চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু উঠে গিয়ে রিসিভার হাতে নিয়ে হ্যালো বলতেই উপাস থেকে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন। মিতু রিসিভার হাতে নিয়েই বলল, কে, নবনী? ওপাশে কিছুক্ষণের জন্য নীরবতা। তারপরই নবনীর বিস্মিত গলা, আপনি মিতু আপা, তাই না? কি করে বুঝলেন আমি টেলিফোন করেছি? আমার ইএসপি পাওয়ার আছে, আমি আগে ভাগে অনেক কিছু বুঝতে পারি। জান, আপনি ঠাট্টা করছেন। মোটেই ঠাট্টা করছি না, আমি মাঝে মাঝে পারি। প্রমাণ দেব? দিন তো। এই মুহূর্তে তুমি একটা সাদা ড্রেস পরে আছো। শাড়ি পরেছো না সালোয়ার কামিজ পরেছো তা বলতে পারছি না, তবে পোশাকের রং সাদা। হয়েছে? হয়নি। ও আচ্ছা, আমি সবসময় বলতে পারি না, মাঝে মাঝে পারি। বলুন তো, আমি কানে কী রঙের পাথরের দুল পরেছি? বলতে পারছি না। সবুজ পাথরের দুল, পান্নার ইমিটেশন। আমার বড় চাচা অস্ট্রেলিয়ায় থাকেন, ইমিগ্রেন্ট। উনি দেশে বেড়াতে এসেছেন। কারোর জন্য কিছু আনেননি, শুধু আমার জন্য সবুজ পাথরের দুল এনেছেন। প্রথমে আমি ভেবেছিলাম রিয়েল, পরে জানলাম ইমিটেশন। তোমার একটু মন খারাপ হলো? জি, তবে আমার মন খারাপ বেশিক্ষণ থাকেনি। দুলজোড়া যে কি সুন্দর, দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, একদিন দেখব। আপা শুনুন, আপনি কি করে বললেন যে আমি সাদা কাপড় পরে আছি? আমি তো বলতে পারিনি। না, পেরেছেন। আমি আসলে মিথ্যা করে বলেছি, পারেননি। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি। এই সেটটা আমার মা আমাকে কিনে দিয়েছেন। গতবার আমরা দিল্লি গেলাম, দিল্লি থেকে কেনা। দিল্লিতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, পালিকা বাজার। মা পছন্দ করে কিনেছেন। আমার দু চক্ষের বিষ। সাদা রং হচ্ছে বিধবার রং, তাই না আপা? আমার ফেভারিট কালার কি জানেন? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আমি একটা বইয়ে পড়েছি, লাল রং যাদের প্রিয় তারা মানুষ হিসেবে খুব ভালো হয়। আপা শুনুন, আমার এখন টেলিফোন রেখে দিতে হবে। আপনি কি আমার জন্য ছোট একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। ইমনকে কিছু বলতে হবে? জি, আগামী পরশু ওনার আমাকে পড়াতে আসার কথা। ওই দিন আমার ছোট খালার ছেলের বার্থডে। আমাকে বার্থডেতে যেতে হবে। ইমনকে বলবো সেজন্য তোমাকে পড়াতে না যায়। না না, আমি পড়া মিস দিতে চাই না। এমনিতেই আমি খুব খারাপ ছাত্রী। আপনি শুধু বলবেন উনি যেন একটু দেরি করে আসেন। একটু দেরি করে মানে কতক্ষণ দেরি? 1 ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা। আপা, আসলে আমি জন্মদিনে যেতেই চাচ্ছিলাম না, কিন্তু আমার ওই কাজিন আমাকে খুব পছন্দ করে। খুব পছন্দ করে শুনে আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। ওর বয়স হলো 7 বছর। ও আচ্ছা, তাহলে আপা আমি এখন রাখি। আপনার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে, মনে হয় কতদিনের যে চেনা। আচ্ছা আপা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে, আমাদের এদিকেও হচ্ছে। বর্ষাকাল আমার কাছে জঘন্য লাগে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তবে সবচেয়ে জঘন্য লাগে শীতকাল। শীতকালে চামড়া ফেটে যায়, এই জন্য। আমার আবার খুব ড্রাই স্কিন। আপা, আপনার স্কিন কীরকম, ড্রাই না অয়েলি? ঠিক জানি না, আমার মনে হয় মাঝারি ধরনের। আপনার গায়ের রং তাহলে শ্যামলা। শ্যামলা মেয়েদের স্কিন হয় নর্মাল। আর যারা খুব ফর্সা তাদের স্কিন হয় ড্রাই হবে, নয়তো খুব অয়েলি হবে। এই জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় শ্যামলা হয়ে কেন জন্মালাম না। লোকে আমাকে কালো বলতো,
লোকের বলায় কি যায় আসে, তাই না আপা? হ্যাঁ তাই। আচ্ছা এখন রাখি, খুদা হাফিজ। সরি, আল্লাহ হাফিজ। আমার এক হুজুর আছেন, উনি আমাকে বলেছেন কখনো যেন খুদা হাফিজ না বলি, সবসময় যেন আল্লাহ হাফিজ বলি। দুইটা একই? না, এক না, কি যেন একটা ডিফারেন্স আছে। আচ্ছা আমি হুজুরকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। টেলিফোন রেখে মিতু ঢুকলো ইমনের ঘরে। সহজ স্বাভাবিক গলায় বলল, ইমন, তুই উঠে কাপড় পর তো, এক জায়গায় যাব। কোথায়? কমলাপুর রেল স্টেশনে। আমার সিক্স সেন্স বলছে ফুপু কমলাপুর রেল স্টেশনে বসে আছেন। ইমন বিরক্ত গলায় বলল, তুই তোর সিক্স সেন্সের ফাজলামি আমার সঙ্গে করবি না। তোর ধারণা হয়েছে মা কমলাপুর রেল স্টেশনে, তুই সেই ধারণার কথা বলবি? রেগে যাচ্ছিস কেন? রাখছি না। অবশ্যই রাখছিস, যত রাখছিস ততই কুজো হচ্ছিস। ঘাড় সোজা করে বসতে পারিস না? হ্যান্ডব্যাগ অফ ঢাকা। বেবি ট্যাক্সিতে উঠেই মিতু হাসি হাসি মুখে বলল, আচ্ছা শোন, তোকে একটা জটিল প্রশ্ন করি। তুই তো আবার ঠান্ডা মাথার ছেলে, ভেবে চিন্তে জবাব দে। মনে কর একটা ছেলে এবং একটা মেয়ে ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে, তাদের মাঝে তুই সম্পর্ক, বড় হয়ে তারা বিয়ে করলো। বিয়ের পরে যদি মেয়েটার স্বামীকে তুই করে বলে, তাহলে স্বামী বেচারা কি রাগ করবে? ইমন জবাব দিচ্ছে না, বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু হালকা গলায় বলল, তোকে আরও কিছু হিন্টস দিয়ে দিই। ধরে নে ছেলে এবং মেয়ে ফার্স্ট কাজিন। এ কি, এরকম রাগি রাগি চোখে তাকিয়ে আছিস কেন? ঠাট্টা করছি, আমি ঠাট্টাও করতে পারবো না। ইমন বলল, এই ধরনের ঠাট্টা আমার পছন্দ না। মিতু হাই তুলতে তুলতে বলল, ঠাট্টা পছন্দ না? তাহলে ঠাট্টা না, সত্যি কথাই বলছি। এখন বল, বিয়ের পর তোকে যদি আমি তুই করে বলি, তুই কি রাগ করবি? আচ্ছা বাবা যাক, জবাব দিতে হবে না, বিয়ের পর তুমি করেই বলবো। বিয়ের পর কেন, এখন থেকেই বলবো। ইমন তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মিতু বলল, এই তুমি তো ভিজে যাচ্ছ, আর একটু সরে এসে বসো। বলেই মিতু হাসতে শুরু করলো। তার হাসি আর থামেই না। ইমন খুব চেষ্টা করছে মিতুর উপর রাগ করতে পারছে না, বরং অন্যরকম মায়ায় সে অভিভূত হয়ে পড়ছে। তার কাছে মনে হচ্ছে সে তার একটা জীবন এই বিচিত্র মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সুরাইয়া তার পুত্র এবং কন্যাকে ডেকে পাঠিয়েছেন। দুজনকে একসঙ্গে তিনি সচরাচর ডাকেন না। যখন ডাকেন তখন বুঝতে হবে গুরুতর কিছু বলবেন। গুরুতর ধরনের কথা বলার মতো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি শান্ত ভঙ্গিতেই ফিরেছেন। রাতে ভাত খেয়েছেন। ফাতেমা এসে তার কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনা আন্তরিকই ছিল। ফাতেমা বলেছেন, সুরাইয়া, দেখো আমি একটা বোকা মেয়ে। বোকার কথা ধরতে নাই। তোমার যেমন স্বামীর সন্ধান নাই, আমার তেমনি ছেলে মেয়ের সন্ধান নাই। দুটা ছেলে কোথায় আছে জানি না, তারা কি খায়, কোথায় ঘুমায়, কিছুই জানি না। আমার মেয়ে মিতু আমার সঙ্গে কথা বলে না। বোকা মা, তার সঙ্গে আবার কি কথা? তোমার ভাই 7 দিনে 10 দিনে একটা কথা বলে। আমি কোনো গল্প করতে শুরু করলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এখন সুরাইয়া, তুমি যদি আমার কথা ধরো, আমি কি করব? বলেই ফাতেমা কাঁদতে শুরু করলেন। কোনো মেকি কান্না না, হাউমাউ করে কান্না। সুরাইয়া বললেন, তিনি কিছু মনে করেননি। ভাবির উপর তার কোনো রাগ নেই। রাগ থাকলে তিনি ফিরে আসতেন না। তিনি ছেলে মেয়েদের উপর রাগ করে চলে গিয়েছিলেন। কাজেই বাড়ির পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক বলা চলে। এই স্বাভাবিক পরিস্থিতিতে পুত্রকন্যাকে ডেকে পাঠানোর অর্থ সুপ্রভা এবং ইমন কেউই বুঝতে পারছে না। দুজনে একসঙ্গে ঘরে ঢুকল। সুপ্রভার চোখে ভয়। ইমনকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। সুরাইয়া চুল আঁচড়াচ্ছিলেন। একসময় তার মাথা ভর্তি চুল ছিল, এখন চুল খুবই পাতলা হয়ে গেছে। চিরুনি ধরতেই ভয় লাগে। মাথায় চিরুনি ছোঁয়ালেই গাদা গাদা চুল উঠে আসে। তিনি সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। ইমন খাটে এসে বসল। সুপ্রভা দরজা ধরে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। কেমন আছো তোমরা? ইমন বলল, ভালো। সুপ্রভা মনে মনে বলল, আসল কথা বলে ফেলো মা, টেনশন লাগছে। বেশিক্ষণ এরকম টেনশনে থাকলে আমারও তোমার মতো চুল পেকে যাবে। সুরাইয়া সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমাকে না বসতে বললাম, তুমি দরজা ধরে দাঁড়িয়েছ কেন? সুপ্রভা ভাইয়ের পাশে বসল এবং মনে মনে বলল, তোমার ভয়ে দরজা ধরে দাঁড়িয়েছি মা, যাতে বিপদ দেখলেই দৌড়ে পালাতে পারি। সুরাইয়া বললেন, তোমাদের 2 ভাই বোনকে ডেকেছি একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। তোমরা সত্যিই জবাব দেবে।
তোমাদের কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? গাদাখানিক কথা বলার দরকার নেই, হ্যাঁ কিংবা না। ইমন বলল, না। আমাকে ভয় পেয়ে কিছু বলার দরকার নেই, তোমাদের কি ধারণা সেটা খোলাখুলি বলো। সুপ্রভা মনে মনে বলল, খোলাখুলি বললে তুমি আমাকে মোরব্বা বানিয়ে ফেলবে, সত্যি কথা তোমাকে বলা সম্ভব না। সুরাইয়া বললেন, কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না? সুপ্রভা, তুমি বলো, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? সুপ্রভা বলল, হ্যাঁ মা, করো, তবে খারাপ ব্যবহারটা এখন গা সহ্য হয়ে গেছে। খারাপ ব্যবহার তুমি যখন করো তখন মনে হয় সব ঠিক আছে, যখন ভালো ব্যবহার করো তখন মনে হয় কোনো একটা গণ্ডগোল হয়েছে। এই যে এখন সুন্দর করে কথা বলছো, এখন খুব ভয় লাগছে, ভয়ে আমার পানির পিপাসা পেয়ে গেছে। সুপ্রভাকে বিস্মিত করে সুরাইয়া হেসে ফেললেন, শব্দ করে হাসলেন। সুপ্রভা এবং ইমন অবাক হয়ে মার খিলখিল হাসি শুনল। সুরাইয়া ছেলের দিকে ফিরে হাসি মুখে বললেন, তোর বোনটা তো ভালো রসিক হয়েছে, মজা করে কথা বলা শিখেছে। বিয়ের আগে আমিও খুব রসিক ছিলাম, ক্লাসে আমি যা বলতাম তাই শুনে আমার বন্ধুরা হেসে গড়াগড়ি খেত। বিয়ের পর সব মেয়ে কিছুটা বদলায়, আমিও বদলালাম। তোদের বাবা তো খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন, তার সঙ্গে থেকে থেকে স্বভাব খানিকটা আমার মধ্যে ঢুকে গেল, আমিও গম্ভীর ধরনের হয়ে গেলাম। সুপ্রভা বলল, বাবা কি ইমন ভাইয়ার মতো ছিল? সুরাইয়া বলল, না, ইমন বেশি গম্ভীর। মা ঠিক বলেছ, ইমন ভাইয়াকে মজার কিছু বলো, দেখবে সে আসার বদলে ভুরু কুচকে ফেলছে। ভুরু কুচকানোর অভ্যেস তোদের বাবারও ছিল, তবে মজার কথা বললে সে খুব হাসত। একবার রাতে ভাত খেতে বসে তোদের বাবাকে কি যেন বলেছি, সে এমন হাসতে শুরু করলো যে শেষে শ্বাসনালীতে ভাত ঢুকে গেল, প্রায় মারা যাবার জোগাড়। সুপ্রভা বলল, কি সর্বনাশ, তুমি বাবাকে মেরে ফেলার ব্যবস্থা করছিলে, বলেছিলে কি? কি বলেছিলাম মনে নেই, মনে করার চেষ্টা করো তো মা, আমার খুব শুনতে ইচ্ছা করছে। বাবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি জিনিসই তো তোমার মনে থাকে, এটাও নিশ্চয়ই মনে আছে। সুরাইয়া হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মার এই পরিবর্তন পুত্র এবং কন্যা কারোরই চোখ এড়াল না। সুপ্রভা চুপ করে গেল। 3 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, নৌযানগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হচ্ছে। ইমন বলল, মা, তুমি আমাদের কি জন্য ডেকেছ? গল্প করার জন্য ডেকেছি। গল্প করার জন্য ডাকলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সুরাইয়া তখন ছেলে মেয়েদের তুই তুই করে বলছিলেন, এখন তুমিতে চলে গেলেন, অর্থাৎ অবস্থা সুবিধার না। সুরাইয়া বললেন, তোমরা থাকো তোমাদের মতো, আমি থাকি আমার মতো। মাঝে মাঝে গল্প করার ইচ্ছা তো হতে পারে, নাকি পারে না? নাকি ইচ্ছা হওয়াটা অপরাধ? ইমন বিব্রত গলায় বলল, অপরাধ হবে কেন? তুমি ভুরু কুচকে এমন মূর্তির মতো বসে আছো, দেখে মনে হচ্ছে আমার কথাবার্তা তোমার অসহ্য লাগছে। তোমার যদি এমন মনে হয়ে থাকে তাহলে খুব ভুল মনে হয়েছে, অনেক দিন পর তোমার কথা শুনে ভালো লাগছিল। এখন আর ভালো লাগছে না? হঠাৎ রেগে যাচ্ছ কেন মা? হঠাৎ রাগ উঠছে বলে রাখছি। ইমন বলল, মা, তোমার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি যাই, আমার ক্লাসের একটা ছেলে এসেছে, ও একা একা বসে আছে। থাকুক একা বসে, আমার কথা শেষ হয়নি। আমি তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। জরুরি কথা হচ্ছে আমি এই বাড়িতে থাকবো না। ইমন বলল, কোথায় যাবে? আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকব। ইমন মায়ের দিকে তাকালো, কিছু বলল না। সুরাইয়া বললেন, ইত্তেফাক পত্রিকায় অনেক বাড়ি ভাড়ার বিজ্ঞাপন ছাপা হয়, আমি বিজ্ঞাপনগুলো পড়েছি। ঢাকার আশেপাশে 3,000 টাকার মধ্যে 2 রুমের বাসা পাওয়া যায়। 3,000 টাকায় বাসা ভাড়া করলাম, আর বাসার খরচ যদি 5,000 টাকা ধরি তাহলে মাসে 8,000 টাকা হলেই আমাদের হয়ে যায়। সুপ্রভা বলল, মাসে 8,000 টাকা পাবে কোথায়? সুরাইয়া বললেন, আমি যেখান থেকে পারি জোগাড় করব, সেই দায়িত্ব তোমাদের না, সেই দায়িত্ব আমার। ইমন বলল, তবুও শুনি টাকাটা তুমি কোথায় পাবে? আমি এখনো চিন্তা করিনি। সুপ্রভা বলল, মা, ভাইয়া আগে পাশ করুক, ভাইয়া যা ভালো ছাত্র, সে পাশ করার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি টিচার হয়ে যাবে, কোয়ার্টার পাবে, তখন আমরা কোয়ার্টারে উঠব, আর বাসা ভাড়া করতে হবে না। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, তোমাদের নিয়ে আমি আলাদা থাকব, নিজে রান্না করব, ঘর পরিষ্কার করব, গুছাবো, ফুলের টবে গাছ লাগাবো, সংসারটা হবে আমার নিজের।
কলমি শাকের মতো ভেসে ভেসে বাড়ানো সংসার না। নিজের আলাদা সংসার চাচ্ছ, খুব ভালো কথা। এখন তো সম্ভব হচ্ছে না। প্রতি মাসে 8,000 টাকা তুমি নিশ্চয়ই ভিক্ষা করে জোগাড় করতে পারবে না? যদি জোগাড় করতে পারি, তুই কি আলাদা বাসা করবি? হ্যাঁ, করব। বেশ, আমি কমপক্ষে 3 বছর আলাদা বাসা ভাড়া করে থাকার মতো টাকা তোকে জোগাড় করে দিব। তুই বাসা ভাড়া করবি। তোর বাবার অফিস থেকে একটা পয়সা আমি আজ পর্যন্ত নেইনি, এখন নেব। টাকা পেতে হলে বাবা মারা গেছেন এই জাতীয় কাগজপত্র দিতে হয়। সেটা তুমি কখনো করতে চাওনি, এখন করতে চাচ্ছ কেন? এখনও করতে হবে না। 15 বছরের বেশি নিখোঁজ থাকলে ডেথ সার্টিফিকেট লাগে না। ভাইজান অফিস থেকে খোঁজ এনেছেন। ও আচ্ছা, সব মিলিয়ে 5 লাখের মতো টাকা পাওয়া যাবে। এই টাকায় তোর চাকরি না হওয়া পর্যন্ত আমরা বাসা ভাড়া করে থাকতে পারবো। পত্রিকায় একটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন উঠেছে, আমার খুব পছন্দ হয়েছে। দাগ দিয়ে রেখেছি, মন দিয়ে শোন, পড়ে শোনাচ্ছি। সুরাইয়া পত্রিকা হাতে নিলেন। সুপ্রভা মনে মনে বলল, কি সর্বনাশ, মা আবার আমাদের কি যন্ত্রণায় ফেলার ব্যবস্থা করছে। তোরা মন দিয়ে শোন। 2 রুম, 2 বাথরুম, ড্রয়িং, ডাইনিং, উত্তরে বারান্দা, খোলামেলা, প্রচুর আলো হাওয়া, ভাড়া গ্যাস ও পানিসহ 3500 টাকা, 6 মাসের অগ্রিম আবশ্যক। কি, ভালো না? সুপ্রভা বলল, হ্যাঁ ভালো। চল দেখে আসি। ইমন বলল, এখন দেখে আসবে? হ্যাঁ, এখন দেখে আসবো। একটা বেবি ট্যাক্সি ডাক দে, 3 জন মিলে চলে যাই। 2টা রুম তো, একটাতে আমি আর সুপ্রভা থাকবো, একটাতে ইমন থাকবে। উত্তরের বারান্দায় আমি ফুল গাছের টব রাখবো। অবশ্য শীতকালে খুব ঠান্ডা লাগবে, উত্তরে হাওয়া। ইমন বলল, এখন দেখে তোমার লাভ নেই। বাসা পছন্দ হলেও তুমি নিতে পারবে না, তোমার সঙ্গে টাকা নেই। টাকাটা আসুক, তারপর আমরা বাড়ি দেখে বেড়াবো। সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা তোরা যা। ইমন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে গেল। মার মুখের দিকে তাকিয়ে সুপ্রভার খুব মায়া লাগছে। কিরকম হতাশ মুখ করে বসে আছেন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন। সুপ্রভা বলল, মা চলো, তুমি আর আমরা দুজনে মিলে দেখে আসি। সুরাইয়া আনন্দিত গলায় বললেন, তুই যাবি? হ্যাঁ যাব। বাড়ি পছন্দ হলে তো কোনো লাভ হবে না, বাড়ি ভাড়া নিতে পারবো না। নিতে পারবে না কেন? পছন্দ হলে বড় মামার কাছ থেকে টাকা ধার নিয়ে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দেবে। বাবার টাকাটা পেলে মামা টাকা ফেরত দিলেই হবে। সুরাইয়া বলল, চল যাই। মিতু আপাকে সঙ্গে নেব মা? কাউকে সঙ্গে নিতে হবে না, তুই আর আমি। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস, ভাইজানের কাছ থেকে ধার নিলেই হবে। সুপ্রভার ইচ্ছা করছে জিজ্ঞেস করে, এতদিন পর তোমার হঠাৎ আলাদা বাড়ি নেবার ইচ্ছা হলো কেন? জিজ্ঞাসা করল না। মার মেজাজ এখন ভালো, সেই ভালোটা বজায় থাকুক। প্রশ্ন শুনে মা যদি আবারও উল্টে যান তাহলে সমস্যা হবে। সুপ্রভার ধারণা, তার মার মগজের ভেতরে মাকড়সার মতো দেখতে কিছু পোকা বাস করে। পোকাগুলি হলো মেজাজ খারাপের পোকা। এরা মাঝে মধ্যে গর্তের ভেতর থেকে বের হয়ে আসে, মা তখন অন্য মানুষ হয়ে যান। পোকাগুলো এখন গর্তের ভেতর লুকিয়ে আছে, থাকুক, খুঁজিয়ে এদের গর্ত থেকে বের করার কোনো দরকার নেই। বাসা দেখে সুরাইয়ার খুবই মন খারাপ হলো। একতলায় অন্ধকার ছাতা পড়া স্যাঁতস্যাঁতে ঘর, এক চিলতে বারান্দা, সেই বারান্দার সামনে পাহাড় সমান বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও বারান্দা অন্ধকার। সুপ্রভা বলল, বাদুরদের থাকার জন্য এই বাড়িটা খুব ভালো মা, 24 ঘন্টা অন্ধকার। এই বাড়ির নাম হওয়া উচিত বাদুর ভিলা। সুরাইয়া বিরক্ত গলায় বললেন, তাহলে আলো হাওয়া এসব মিথ্যা কথা কেন লিখল? সুপ্রভা বলল, মিথ্যা কথা বললে দোষ হয় মা, লিখলে দোষ হয় না। ঔপন্যাসিকরা যে ক্রমাগত মিথ্যা কথা লিখেন, তাদের তো দোষ হয় না। সুরাইয়া বললেন, চল ফিরে যাই। সুপ্রভা বলল, বের হয়েছি যখন চট করে ফিরব কেন? চলো রিক্সা নিয়ে ঘুরতে থাকি, টুলেট দেখলেই রিক্সা থেকে নেমে পড়ব। এটা মন্দ না, ভাড়া বাড়ির সম্পর্কে একটা ধারণা হবে। পিপাসা পেয়েছে মা, ঠান্ডা 1 ক্যান কোক কিনে দেবে? রাতে ঘুমোতে যাবার সময় ইমন দেখে বিদেশি টিকিট লাগানো একটি খাম বালিশের ওপর পড়ে আছে। ইমনের বুক ধক করে উঠল। কার চিঠি? ছোট চাচার? নিশ্চয়ই দুপুরবেলা এসেছে, কেউ একজন লুকিয়ে রেখেছে। একসময় রেখে দিয়েছে তার বালিশের উপর, যেন ঠিক ঘুমোতে যাবার সময় তার চোখে পড়ে এবং সে আনন্দে অভিভূত হয়। সেই একজনটা কে? মিতু? অবশ্যই মিতু। মিতু ছাড়া এই কাণ্ড আর কে করবে?
কতদিন পর ছোট চাচার চিঠি এসেছে। ইমনের খাম খুলতেও মায়া লাগছে। খাম খুললেই তো চিঠি শেষ। একটু যতক্ষণ পারা যায় খাম হাতে নিয়ে বসে থাকা যাক। ছোট চাচাকে দেখতে ইচ্ছা করছে। কেমন হয়েছেন ছোট চাচা? কে জানে, হুট করে কোনো একজন মেম সাহেবকে বিয়ে করে ফেলেননি তো? ইমনের ধারণা ছোট চাচার কোনোদিন বিয়ে হবে না, কারণ ছোট চাচাকে স্বামী হিসেবে পাবার জন্য যে পুণ্যবল দরকার, সেই পুণ্যবল খুব কম মেয়ের আছে। চিঠির সম্বোধন ইংরেজিতে হলেও চিঠিটা বাংলায় লেখা, এমনভাবে লেখা যেন বাচ্চা ছেলেকে লেখা হচ্ছে, যেন ইমন আগের মতোই আছে, তার বয়স বাড়েনি। মাই ডিয়ার হার্ডনাট, কেমন আছিস রে বেটা? বুলবুলি গুলগুলি, অনেক দিন তোদের খোঁজখবর নিতে পারিনি, কারণ আমার হয়েছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ভুল বললাম, শুধু মাথার ঘা না, সর্বাঙ্গে ঘা। জেল টেল খেটে একাকার। দুটা ব্রাজিলিয়ান ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম। ওরা ড্রাগ ডেলিভারির সঙ্গে যুক্ত ছিল। ওদের পুলিশ ধরল, সঙ্গে আমাকেও ধরল। ওদের সাজা হলো 10 বছর করে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারপরেও ঝাড়া 3 বছরের জেল। তবে ওদের জেলখানাগুলি ভালো। যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। তোদের কিছু জানাইনি, তোরা শুনে কষ্ট পাবি তাই। এমনিতেই তোদের কষ্টের সীমা নেই। গোদের ওপর বিষ ফোড়া, সরি, গোদের ওপর ক্যান্সার করে লাভ কি? জেলে থাকার সময় প্রায়ই তোকে স্বপ্নে দেখতাম। একটা স্বপ্নে দেখি তুই রিক্সা থেকে পড়ে পা ভেঙে ফেলেছিস। আমি ছোটাছুটি করে তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই কান্নাকাটি কিছুই করছিস না। মুখ ভোঁতা করে আমার গলা জড়িয়ে ধরে রেখেছিস। স্বপ্ন দেখে খুবই মনটা খারাপ হয়েছিল। জেল থেকে বের হয়েছি সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে। এদেশের জেলে কয়েদিরা নানান ধরনের কাজকর্ম করে, তার জন্য পারিশ্রমিকও পায়। সেই পারিশ্রমিক জমা থাকে, কয়েদবাস শেষ হলে টাকাটা দিয়ে দেওয়া হয়। জেল খাটা মানুষ তো আর চট করে চাকরি জোগাড় করতে পারে না। এই টাকাটা তখন কাজে লাগে। যাই হোক, আমার জেল রোজগার থেকে তোকে কিছু পাঠালাম। তুই সুপ্রভাকে দামি একটা কোনো উপহার কিনে দিবি। ভাবিকে অবশ্যই একটা ভালো শাড়ি কিনে দিবি। তোর যত বন্ধুবান্ধব আছে সবাইকে কিছু না কিছু গিফট দিবি। শুধু তুই নিজে কিছু নিবি না। টাকাটা তোর, কিন্তু টাকাটা খরচ করবি তোর প্রিয়জনদের জন্য। কিরে বেটা, তোকে কেমন প্যাঁচে ফেলে দিয়েছি? তোর উপহার আমি নিজে নিয়ে আসব। ব্যাটারে, তুই ভালো থাকিস। তোকে একটা কথা বলি, আমি যখন খুব বড় রকমের ঝামেলায় পড়ি, চোখে অন্ধকার দেখি, তখন তোর ছোটবেলার ছবিটা মনে করার চেষ্টা করি। গম্ভীর ধরনের একটা শিশু, অসম্ভব বুদ্ধি। সে বুদ্ধির সবটাই সে গোপন করে রাখে। বুদ্ধির চেয়েও বেশি যার মায়া, সেই মায়াও সে কাউকে দেখতে দেয় না, গোপন করে রাখে। যখন সেই সুন্দর ছবি মনে ভেসে ওঠে, তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না। বেটা, আজ যাই, পরে তোকে আরও লম্বা চিঠি দেব। ইতি, ছোট চাচা। চিঠির সঙ্গে $100 দুটা নোট। ইমন বাতি নিভিয়ে মশারির ভিতর ঢুকে গেল। ছোট চাচার চিঠিটা সে গালে চেপে ধরে রাখল। তার কেন জানি মনে হচ্ছে ছোট চাচা অনেক দূর থেকে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে রেখেছেন এবং মুখে বলছেন, লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, ভুন ভুন খুন খুন শুন শুন, ভুলভুলি গুলগুলি পুলপুলি। রাত প্রায় 1টা বাজে। জামিলুর রহমান সাহেব বারান্দায় হাঁটাহাঁটি করছেন। তার ঘুম আসছে না, মাথা দপদপ করছে। মাথায় পানি ঢাললে ভালো হতো। একা একা মাথায় পানি ঢালা যায় না। এত রাতে কাউকে ডেকে তুলতেও ইচ্ছা করছে না। ঘুম না এলে মানুষ কী করে তার জানা নেই। ঘুমের সমস্যা কখনো হয়নি। সারাদিন পরিশ্রমের পর রাতে ঘুমোতে যেতেন, সঙ্গে সঙ্গে ঘুম আসত। বয়স বাড়লে মানুষের ঘুম কমে যায়। তার বয়স বাড়ছে, ঘুম কমার এটাও একটা কারণ হতে পারে। শোভন এবং টোকনের কাণ্ডকারখানাও তার মনে হয়তোবা চাপ দিচ্ছে। শোভন টোকনের ব্যাপারটা অবশ্য তুচ্ছ করার মতো নয়। তিনি তুচ্ছ করে যাচ্ছেন। যে কোনো ঘটনাই বড় করে দেখলে বড়, ছোট করে দেখলে ছোট। পুরো জিনিসটাই নির্ভর করছে কিভাবে দেখা হচ্ছে তার উপর। সুরাইয়ার স্বামী হারিয়ে গেছে, এই ঘটনাকে সে অনেক বড় করে দেখছে বলে আজ সুরাইয়ার এই অবস্থা। মানুষ হারিয়ে যাওয়া তেমন কোনো বড় ব্যাপার না। যুবক ছেলে বিগড়ে যাওয়াও কোনো বড় ব্যাপার না। সূত্রাপুর থানার ওসি সাহেবকেও তিনি তাই বললেন। ওসি সাহেব তার অফিসে এসেছিলেন। মাই ডিয়ার ধরনের অমায়িক ভদ্রলোক। পাজামা পাঞ্জাবি পরে এসেছিলেন বলে মনে হচ্ছিল কোনো কলেজের বাংলার শিক্ষক। পান খাচ্ছিলেন বলে ঠোঁটও লাল হয়ে আছে। চোখে মোগলি ফ্রেমের চশমা। কে বলবে পুলিশের লোক? কথাবার্তাও অত্যন্ত ভদ্র। শান্ত স্বরে বললেন, আপনার 2 ছেলে সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছিলাম। জামিলুর রহমান বললেন, বলুন। ওসি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সোসাইটি কোন দিকে যাচ্ছে দেখুন।
ইয়াং সব ছেলে, ব্রাইট, এনার্জেটিক ইয়াং ম্যান, সব বিগড়ে যাচ্ছে। বাবা মা কিচ্ছু করতে পারছে না। আমরা পুলিশের লোক, আমাদের হাত পা বাঁধা। আমরা হচ্ছি হুকুমের চাকর, যেরকম হুকুম সেরকম কাজ। জামিলুর রহমান বললেন, আপনার কথাবার্তা ঠিক বুঝতে পারছি না। আপনার উপর হুকুমটা কি? আপনার 2 ছেলের নামেই ওয়ারেন্ট বের হয়েছে। ওরা কি করেছে? কয়েকটা মামলাই আছে, আর্মড রবারি, একটা খুনের মামলাও আছে। ও আচ্ছা, তবে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই কেন? অ্যারেস্ট না হওয়া পর্যন্ত চিন্তা কি বলুন? অবশ্য অ্যারেস্ট হলে চিন্তার ব্যাপার আছে। নন বেইলেবল ওয়ারেন্ট, জামিন হবে না, দীর্ঘদিন মামলা চলবে। অবশ্য মামলাতে শেষটায় কিছু হবে না। এইসব মামলার সাক্ষী পাওয়া যায় না, কেউ সাক্ষী দিতে চায় না, সব বেকসুর খালাস। সেটাও 2-3 বছরের ধাক্কা। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অ্যারেস্ট না হওয়া। শুধু দেখতে হবে যেন অ্যারেস্ট না হয়। আপনারা তাদের খুঁজে বের করবেন না? ওসি সাহেব গলা নিচু করে বললেন, আপনার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্টে আসা যাক। মাসে আপনি 50,000 টাকা করে দিবেন, বাকিটা আমরা দেখব। প্রতি মাসে আপনাদের 50,000 করে টাকা দিতে হবে? জি। এই টাকাটা দিলে আপনারা কি করবেন? তাদের দেখলেও না দেখার ভান করবেন? আমাদের অনেক সিস্টেম আছে, সেসব আপনার না জানলেও চলবে। এই ধরনের ছেলেদের নিরাপত্তার ব্যাপারও আছে। দলে দলে রাইভালরি আছে, আমরা এক ধরনের প্রোটেকশনও দিব। ব্যাপারটা কি এই দাঁড়াচ্ছে যে মাসে মাসে 50,000 করে টাকা দিলে আপনারা আমার 2 পুত্রকে অ্যারেস্ট করবেন না এবং প্রোটেকশন দিবেন, পাহারা দিয়ে রাখবেন? ওসি সাহেব হাসলেন। জামিলুর রহমান বললেন, আমি কোনো টাকা পয়সা দিব না, আপনারা দয়া করে আমার 2 ছেলেকে গ্রেফতার করুন। ওসি সাহেব আবারও হাসলেন, আগের চেয়েও মধুর ভঙ্গিতে হেসে বললেন, এখন বলছেন অ্যারেস্ট করুন, তারপর যখন সত্যি সত্যি করব তখন ছুটে আসবেন। দীর্ঘদিন এই লাইনে আছি, পিতামাতার ঘটনাগুলো আমি জানি। যখন ছুটে আসবেন তখন আর পথ থাকবে না। ওসি সাহেব, আমি ছুটে আসব না। ওদের বিরুদ্ধে মামলা খুব শক্ত, খুন যদি প্রমাণ হয় ফাঁসি টাসিও হয়ে যেতে পারে। অপরাধ করলে শাস্তি হবে। ঠিকই বলেছেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দস্তয়েভস্কির লেখা অসাধারণ বই, ছাত্র জীবনে পড়েছিলাম। পুলিশে ঢোকার পর পড়াশোনা বন্ধ। ভাই, তাহলে উঠি, পরে আসব, আপনার সঙ্গে আরও আলাপ আছে। জি আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে সারা দুপুর অফিসে বসে রইলেন, বিরক্ত এবং চিন্তিত। পুলিশ যখন বলে আরও আলাপ আছে, তখন শঙ্কিত হওয়া ছাড়া পথ থাকে না, কারণ পুলিশের আলাপ শেষ হতে চায় না। আলাপ চলতেই থাকে, আলাপের শাখা প্রশাখা বের হতে থাকে। তিনি বাড়ি ফিরলেন সকাল সকাল, বলতে গেলে সারাটা সন্ধ্যা বারান্দায় কাঠের চেয়ারে ঝিম ধরে বসে রইলেন। তার মন ভালো নেই, তিনি চিন্তিত। তাকে দেখে এটা কেউ বুঝল না। ফাতেমা তাকে চা দিতে এসে নিত্যদিনের মতো ঝগড়া বাঁধিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোমার সঙ্গে আমার একটা ফাইনাল কথা আছে। জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, বলো। এই বাড়িতে আমি থাকবো না, তুমি আমাকে আলাদা ফ্ল্যাট করে দেবে, সেই ফ্ল্যাটে আমি ছেলে মেয়েদের নিয়ে থাকব। এখানে থাকতে সমস্যা কি? এখানে আমি কেন থাকবো? এখানে আমার কে আছে? ছেলেরা আছে না মেয়ে আছে, নাকি তুমি আছো? তাহলে কেন থাকবো? জীবনে তুমি কি একটা মিষ্টি কথা আমাকে বলেছ? একটা শাড়ি কিনে আমাকে বলেছ, ফাতেমা তোমার জন্য শাড়িটা কিনলাম? বলেছ? কথা বলছো না কেন? খুব মাথা ধরেছে, কথা বলতে ইচ্ছা করছে না। মাথা তো ধরবেই, আমাকে দেখলেই সবার মাথা ধরে যায়। এক কাজ করো, আমাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে এমন কাউকে নিয়ে আসো যাকে দেখলেই মাথা ধরবে না, যাকে দেখলে গলা মিষ্টি হয়ে যাবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, চান সোনা, ময়না সোনা। ফাতেমা কথা বলে যাচ্ছেন, জামিলুর রহমান চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে তিনি অদৃশ্য একটা গোলকের ভেতর বসে আছেন। গোলকের বাইরে যারা আছে তাদের কারোর সঙ্গেই তার যোগ নেই। এখন নিশুতি রাত, তিনি বারান্দার এই মাথা থেকে ও মাথায় যাচ্ছেন। মাথা দপদপ করছে, কিচ্ছু ভালো লাগছে না। তার ছেলেরা খুনের মামলায় জড়িয়ে গেছে। খুন? তিনি নিজে অর্থবিত্তের পাহাড় বানাতে বসেছেন। কার জন্য এবং কেন? হঠাৎ তার ইচ্ছা করল পা থেকে স্যান্ডেল জোড়া খুলে ফেলে হাঁটতে শুরু করেন। গেট খুলে বাইরে নামবেন, তারপর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবেন। কখনোই পিছনে ফিরে তাকাবেন না। হাঁটতে হাঁটতে একসময় হয়তো সমুদ্রের কাছে পৌঁছে যাবেন। জামিলুর রহমান তার শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। তাকালেন গেটের দিকে। সামান্য হাঁটলেই গেট, গেট খুললেই রাস্তা। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন।
তিনি বুঝতে পারছেন তার এই উত্তেজনা সাময়িক, কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা কমে যাবে। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় ঘুমোতে যাবেন, ফাতেমার পাশে গিয়ে শুয়ে পড়বেন। ঘরে জ্বলবে 0 পাওয়ারের আলো, সেই আলোয় সবকিছু ঘোলাটে এবং অস্পষ্ট দেখায়। তিনি এমনভাবে শুবেন যেন ফাতেমার মুখ দেখতে না হয়। ফাতেমার নাকে কি সমস্যা হয়েছে? নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, হা করে ঘুমায়। হা করে মুখ দেখতে কদাকার লাগে। ফাতেমার বিশাল শরীর হয়েছে, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ভুঁড়ি উঠানামা করে, সেটা দেখতেও কদাকার লাগে। অনেক অনেক কাল আগে ফাতেমা নামের একটা কিশোরী মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। মেয়েটা তার বুকের কাছে মাথা এনে 2 হাতে তাকে না জড়িয়ে ঘুমোতে পারত না। কোথায় গেছে সেসব দিন? আজ তার পাশে মৈনাক পর্বত হা করে ঘুমিয়ে থাকে। ঘুমের ঘরে ফাতেমা যখন হাত বাড়ায়, তিনি অতি সাবধানে সেই হাত সরিয়ে দেন, যেন ফাতেমার ঘুম না ভাঙে। সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন সুপ্রভা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, পারছে না। অদৃশ্য হবার কোনো মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত। কেউ কোনোদিন তাকে দেখত না, সে সবাইকে দেখতে পারছে, অথচ তাকে কেউ দেখছে না। এর চেয়ে আনন্দের জীবন আর কী হতে পারে? পৃথিবীতে অদৃশ্য হবার মন্ত্র নেই বলে সে এখন দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতের স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, সেই দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গোলগাল ধরনের মহিলা, গায়ের রং মিশমিশে কালো। ছাত্রীরা আড়ালে তাকে ডাকে মিস বিলেক পটেটো। ব্ল্যাক ভেঙে বিলেক বানানোর কারণ কেউ জানে না। এবং তিনি মিসও নন, বিবাহিতা, মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস বিলেক পটেটো দূর থেকে রক্তচোষা গিরগিটির মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণেই তার এমন ভরভরন্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুলে যে কথাটা প্রচলিত আছে সেটা সত্যি। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, হাত পা কেমন যেন করছে, তার শরীর কেমন যেন করছে। সুপ্রভা। জি আপা। তুমি 3টা সাবজেক্টে ফেল করেছ, অঙ্ক, ইংরেজি সেকেন্ড পেপার এবং ভূগোল। কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া তার আর কী করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো লাগতো, কাঁদতে পারছে না। তোমাকে এবছর প্রমোশন দেয়া হবে না, বুঝতে পারছো? পারছি। কিছু বলার আছে? জি না। তোমাদের ক্লাসে তুমিই একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেয়া হলো না। শুধু সাজসজ্জা করে পরি সাজলে হবে না, পড়াশোনাও করতে হবে। আমি ঠিক করেছি সাজনী মেয়েগুলিকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। যাও, এখন যাও, ঠোঁটে আরও বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আপার ঘর থেকে বের হলো। সে এখন কি করবে? বাসায় ফিরে মাকে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে খুন করে ফেলবেন, অবশ্যই খুন করে ফেলবেন, কিংবা দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন। বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন। ব্যাপারটা সে তাদের স্কুলেও দেখেছে। মারা যখন মেয়েদের নিতে আসেন, তখন মেয়েরা মার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়। বাবারা যখন আসে, তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে, যদি তার বাবা থাকতো, তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত তার কাঁধে রেখে 2 হাতে সেই হাত ধরে রাখত এবং স্কুল থেকে বের হয়েই বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও। আইসক্রিম আর 2 ক্যান কোক। কোক দুটো আমি ফ্রিজে রেখে দেব, পরে খাবো। সুপ্রভা মার কাছে শুনেছে তার বাবা গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীর হোক, তার কাছে এসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে, মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভা তার অদেখা অচেনা বাবার জন্য চোখের পানি ফেলতে লাগলো। স্কুলের সব মেয়ে আজ কত আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে। তাদের হইচই চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে, আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরও কিছু মেয়ে নিশ্চয়ই কাঁদছে। ফেল করা মেয়েরা সবাই একটা খালি ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদলে ভালো হতো। সেই ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা। সুপ্রভা দেখল তার পিছনে অঙ্ক মিস দাঁড়িয়েছেন। অঙ্ক মিস ভয়ঙ্কর রাগী। তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়। আজ অঙ্ক আপার মুখটা এত কঠিন লাগছে না। হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগে সুপ্রভা বলল,
আপা, আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন, কোমল গলায় বললেন, কেঁদো না, যাও বাসায় যাও। সামনের বছর খুব ভালোভাবে পড়াশোনা করবে। প্রতিদিন স্কুলের শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আচ্ছা আপা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য। বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব। আপাকে রাজি করাতে পারিনি। এসো, আমার কাছে এসো, তোমাকে আদর করে দিই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হলো। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমো দিতে পারেন। মানুষ এত ভালো হয়? সুপ্রভা ঠিক করে ফেলল সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভিতরের রূপ কখনোই একরকম না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন। অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার, আপনার ভাগ্নি এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও। মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভা চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে ঝগড়া টগড়া নিশ্চয়ই হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হলো। আহা বেচারি, গালে চোখের পানি শুকিয়ে বসে গেছে। কি অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে। শীতকাল হলেও দুপুরে ঘর তেতে ওঠে। মেয়েটা নিশ্চয়ই গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যান ছাড়লেন। শব্দ শুনে মেয়েটা জেগে না যায়। ঘুমোচ্ছে ঘুমাক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবার এসেছিস? সুপ্রভা জবাব দিল না। তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল, কান্নাকাটি কিসের? কি এমন হয়েছে যে কেঁদে বুক ভাসিয়ে দিতে হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা, আজ আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? ফেল তো করবি, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নাই। সারাদিন হাসাহাসি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, অফিসে ঘোরাঘুরি। এখন আর কেঁদে কি হবে? বাসায় মাকে কি বলবো? এই দুশ্চিন্তাটা আগে করলে তো আর পরীক্ষায় ফেল করতি না। ভালো সমস্যা হলো। মাকে আমি কি বলবো মামা? তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা, তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে। শুধু তুমি আর আমি থাকব। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন। হাসতে হাসতে দুশ্চিন্তাগ্রস্ত হলেন। বোকা মেয়ে, বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে। যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানেই সরল সোজা মেয়েটা করবে কি? সুপ্রভা, তুই বাসা যা, তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। মা যদি জিজ্ঞেস করে রেজাল্ট কি? জিজ্ঞেস করবে না, সে তো দিনরাত ঝিম ধরেই থাকে। আর যদি জিজ্ঞেস করেও, বলবে সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে? আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোর রেজাল্ট কার্ড আমার কাছে দিয়েছেন। তুমি মিথ্যা কথা বলবে? জামিলুর রহমানের মন আরও খারাপ হলো। কি বোকা মেয়ে! তিনি মিথ্যা কথা বলবেন শুনে সে আঁতকে উঠেছে। বোকা মেয়ে জানে না যে জগৎটাই চলছে মিথ্যার উপর। সত্যি কথা এখন শুধু বলে পাগলেরা। কোক খা। কোক খেতে ইচ্ছা করছে না মামা। খেতে ইচ্ছা করবে না কেন? খা, দে গ্লাসে খানিকটা আমাকেও ঢেলে দে, খেয়ে দেখি কি এমন জিনিস যে রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভার স্কুলে যাবেন। হেডমিস্ট্রেসকে বলবেন, আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই। আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত। 50,000 টাকার একটা চেক সাথে করে এনেছি, যদি গ্রহণ করেন খুশি হব। পরে আরও বেশি কিছু করার ইচ্ছা আছে, আপাতত এটা নিন। এতেই কাজ হবার কথা, এর চেয়ে কমেও কাজ হবে, তবে তিনি কোনো রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটা দরকার। মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যত দিন যাচ্ছে সুরিয়া ততই কেমন যেন হয়ে যাচ্ছে। আজকাল কথা বললেও মন দিয়ে শোনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা পুরোপুরি নষ্টই হয়ে গেছে। তার জন্য কিছু করা দরকার। কি করবেন তাও তিনি জানেন না।
নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানো হয় না। রাত 8টার দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। একতলার বারান্দায় বেতের চেয়ারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল। আসলে বৃষ্টি দেখছিল না, অপেক্ষা করছিল তার মামার জন্য। তিনি এত দেরি করছেন কেন? সুরাইয়া এখনও তার মেয়েকে ডেকে কিছু জিজ্ঞাসা করেননি। সুপ্রভা জানে এই কাজটা তার মা করবেন, এক্ষুনি হয়তো ডাকবেন। তার আগে আগেই মামার বাড়িতে আসা খুব দরকার। মামা কিছু করতে পারবেন বলে তার মনে হয় না। মিনিস্টার হলে হয়তো পারতেন। গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল। মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন, তাকে ফুলের মালা দেওয়া হলো, চা খাওয়ানো হলো, এবং মেয়ে পাশ হয়ে উপরের ক্লাসে উঠে গেল। সুপ্রভা তাকিয়ে দেখে মিতু, হাসি হাসি মুখ। তুই এখানে মূর্তির মতো বসে আছিস? দারুণ ব্যাপার হচ্ছে। শিল পড়ছে, আয় শিল কুড়াই। ইচ্ছা করছে না আপা। ইচ্ছা না করলেও আয়। তোর হয়েছে কি? সারাদিন মুখ ভোঁতা করে আছিস। আমার খুব মাথা ধরেছে। আমি শিল কুড়াবার জন্য ছাদে যাচ্ছি, ঢং করিস না, তুইও আয়। মাথা ব্যথা কমানোর জন্য তোকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে ছাদে না এলে কঠিন শাস্তি দেব। মিতু চলে যাবার পরপরই বুয়া এসে সুপ্রভাকে বলল, আপনার আম্মা ডাকে। সুপ্রভা মার ঘরের দিকে রওনা হলো। তার পা কাঁপছে, কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত। সুরাইয়া খাটে পা ঝুলিয়ে বসেছিলেন। গতরাতে তার 1 ফোঁটা ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়েছে। তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে। তার সামনে খবরের কাগজ, সেখানে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলো তিনি পড়ছেন এবং দাগ দিচ্ছেন। একটা বিজ্ঞাপন তার পছন্দ হয়েছে। শরীরটা ভালো লাগলে দেখে আসতেন। সারাদিন শরীর ভালো লাগেনি, এখন একটু ভালো লাগছে। এত রাতে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না। সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন, আজ না তোদের রেজাল্ট হবার কথা, রেজাল্ট হয়েছে? সুপ্রভা বলল, হ্যাঁ। হ্যাঁটা খুব সহজভাবে বললেও সুপ্রভার বুক ধকধক করছে। এখনই প্রশ্নটা করা হবে, রেজাল্ট কি? সুপ্রভা মনে মনে উত্তর ঝালিয়ে নিল। উত্তরটা হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না মা, বড় মামা জানেন। হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন, তার কাছে রেজাল্ট দেবেন। তবে আমার ধারণা পাশ করেছি। সুরাইয়া রেজাল্ট কি জানতে চাইলেন না। খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন, বাসা ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখ, সস্তার মধ্যে খুব ভালো। সুপ্রভা বিজ্ঞাপন পড়ল। 2 রুম, ড্রয়িং, ডাইনিং, প্রশস্ত বারান্দা, সাউথ ফেসিং, প্রচুর আলো বাতাস, ভাড়া লাইট গ্যাস সহ 3000 টাকা। কিরে, ভালো না? আমি আর তুই আমরা একটা ঘরে থাকলাম, ইমনের জন্য একটা ঘর ছেড়ে দিলাম। বাসাটা কোন তলায়? সেটা তো লেখেনি। টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করে দেখ তো বাড়িওয়ালাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, সব ডিটেল জেনে নিবি। ফ্ল্যাট বাড়ি কিনা, কয়জন ভাড়াটে থাকেন, এইসব। কথাবার্তা ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা চলে যাচ্ছিল। সুরাইয়া হঠাৎ ডাকলেন, সুপ্রভা শোন। সুপ্রভা থমকে দাঁড়ালো। সুরাইয়া বললেন, তোর রেজাল্ট কি? সুপ্রভা নিচু গলায় বলল, মা আমি ফেল করেছি। ফেল করেছিস? হ্যাঁ, 3 সাবজেক্টে ফেল করেছি, প্রমোশন দেয়নি। ফেল করেছি কথাটা এত সহজভাবে বলতে পারলি? মুখে একবারও আটকালো না? সুপ্রভা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার এখন আর পা কাঁপছে না, কেমন জানি শান্তি শান্তি লাগছে। বুকের উপর একটা পাষাণ চেপেছিল, সেই পাষাণ নেই। সুরাইয়া সহজ গলায় বললেন, তোর মতো মেয়ের আমার দরকার নেই। তুই একটা কাজ কর, ছাদে উঠে যা, তারপর ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যা। সুপ্রভা আগের মতোই দাঁড়িয়ে রইল, একবার শুধু মার দিকে তাকালো। মায়ের মুখ কি শান্ত, কত সহজভাবেই না তিনি কথাগুলো বলছেন। সুপ্রভা মনে মনে বলল, মা, সামনের বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব। ফার্স্ট সেকেন্ড হয়তো হব না, কিন্তু প্রতিটি সাবজেক্টে পাশ করব। তাছাড়া আমাদের অঙ্ক মিস রোজ আমাকে অঙ্ক শেখাবেন। সুরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন, এখনও দাঁড়িয়েছিস? এক কথা আমি বারবার বলতে পারবো না। যা, ছাদে যা, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমাকে উদ্ধার কর। সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছো? হ্যাঁ বলছি, যদি সাহস থাকে যা করতে বলছি কর। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি না, সঙ্গ দেখতে আর ভাল লাগে না। মিতু ছাদে শিল কুড়াচ্ছিল। হঠাৎ দেখল সুপ্রভা ছাদে ঢুকল। মিতু হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি। শিলগুলো রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না।
হঠাৎ মিতুর মনে হলো সুপ্রভার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়। সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখল সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে জামিলুর রহমান সাহেব দাঁড়িয়ে আছেন। তার পকেটে সুপ্রভার স্কুলের হেডমিস্ট্রেসের দেয়া কাগজ। সেখানে লেখা বিশেষ বিবেচনায় সুপ্রভাকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। হেডমিস্ট্রেসের চিঠি তিনি পেয়েছেন দুপুরেই। একবার ভাবলেন তখনই বাসায় ফেরেন। তারপর মনে হলো খালি হাতে বাসায় ফেরা ঠিক হবে না। পাশের মিষ্টি কিনে ফেরা দরকার। রসমালাই সুপ্রভার পছন্দ। 1 কেজি রসমালাই কেনা দরকার। বিকেলে নিজেই রসমালাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন। সেই রসমালাই খাবার ঘরে টেবিলে সাজানো আছে। জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে, অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন মেয়ের অবস্থা ভালো না, ব্রেন হ্যামারেজ হচ্ছে, আমাদের কিছু করার নেই। জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যান, ভিতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। তিনি হাসপাতাল থেকে বের হলেন। তার কেন জানি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হচ্ছে। ছোটবেলায় সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতেন। সুযোগ পাওয়া যেত না, এখন প্রচুর সুযোগ, কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছা করে না। আজ নামতে ইচ্ছা করছে। তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে আকাশে তারা দেখা গেল। জামিলুর রহমান সাহেব হাঁটছেন। চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ বড়ই অপরিচিত লাগছে, যেন তিনি এই নগরীকে চেনেন না, নগরীও তাকে চেনে না। মৃত্যুর ঠিক আগে আগে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো। সে তার মার দিকে তাকিয়ে বলল, মা, আমি ছাদ থেকে লাফ দিয়ে বিরাট একটা ভুল করেছি, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। সুপ্রভা বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও। সুরাইয়া মেয়ের গায়ে হাত রাখলেন। সুপ্রভা ছোট নিঃশ্বাস ফেলে বলল, বড় মামা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে। বলার পরপরই সে মারা গেল। মিতু ছুটে গেল করিডোরের দিকে। করিডোর শূন্য, সেখানে কেউই নেই। করিডোরের এক প্রান্তে রাখা টুলে ইমন বসেছিল। মিতু ইমনের কাছে গেল, শান্ত স্বরে বলল, এইভাবে চুপচাপ বসে থাকবি না, চিৎকার করে কাঁদ, আমাকে জড়িয়ে ধরে কাঁদ, কে কি মনে করবে এসব ভাবার কোনো দরকার নেই। ইমন উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অভিমানী ছোট্ট মেয়েটি জানলও না এই পৃথিবীতে তার জন্য কত ভালোবাসাই না জমা ছিল। ছোট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে।